সৎ মুখ্যমন্ত্রী কাকে বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধদেব বাবু। অনেকে বলে এখন নাকি তৃণমূলের হাতে আইএসএফটা পুরো। মাথার উপর তো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার এটা দেয়া ঠিক হচ্ছে না, গ্রামের মেয়েরা বিউটি পার্লারে চলে যাচ্ছে। অনেকে বলেন মীনাক্ষী, তার মধ্যে নাকি কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান বিরোধী নেত্রী। এরা তো বিরোধিতা করতেই শিখলো না আজ পর্যন্ত। আপনি মনের দিক থেকে অনেক শক্ত, তারপরেও কেন জেলের মধ্যে ঘুমের গলি খেতে হয়েছিল এতগুলো? আমি যে নাটক করেছি। এখন কুণাল ঘোষ তিনি কার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছে আপনি বিজেপির সঙ্গে সেটিং রেখে চলছেন। যদি ভালো লাগা বা ভালোবাসা বলে কোনো সম্পর্ক হয়, আমি সেরকম কোনো সম্পর্কে আছি, এর বাইরে কোনো কথা বলবো না। এখন কুণাল ঘোষ তৃণমূলে আছে, কিন্তু একদিন না একদিন প্রতিশোধ তুলবে এবং যদু বংশের মতো তৃণমূল শেষ করবেন কুণাল ঘোষ একাই। আমাকে তো বাঁচতে হবে। কোথাও গিয়ে কি কুণাল ঘোষের তার আবেগের জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো অভিমান জন্ম হয়েছে? 100%। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় রাশি রাশি কোটি কোটি টাকা রয়েছে, এই খবরটা কেন্দ্রীয় এজেন্সিকে যেই পৌঁছে দিক না কেন, এর পেছনে কুণাল ঘোষের কোনো না কোনো হাত আছে। বলার পরিস্থিতিটাও ঈশ্বর আমায় করে দিয়েছে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আর প্লাস নিউজ রুমে আজকে কে আর বলে দিতে হবে না, কুণাল ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে চর্চিত নাম। যে কোনো টেলিভিশন চ্যানেল খুললে তাকে আমরা সবসময় দেখি। কুণালদা আমি আলাদা করে আর পরিচয় করাচ্ছি না, আমাদের কাছে অগ্রজ সাংবাদিক, আবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অত্যন্ত চর্চিত একটি রাজনৈতিক নাম। আমার প্রথম প্রশ্ন, বাকচাতুর্য না কলম, কোনটা কুণাল ঘোষের সবচেয়ে শক্তিশালী বলে কুণাল ঘোষের মনে হয়? না, সেটা তো বাকিরা বিচার করবেন, কিন্তু আমি এনজয় করি কলমটা। আমি সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল দুটো একসঙ্গে চুটিয়ে করেছি, কিন্তু এখনও আজও এই জমানায় এসেও প্রিন্ট, অডিও ভিজুয়াল, ডিজিটাল সব মিডিয়া দেখার পরেও আমি প্রিন্ট মিডিয়াটা খুব এনজয় করি। নিউজ প্রিন্টের প্যাড থাকবে, হাতে একটা পেন থাকবে, আমার মনে হয় সব থেকে ভালো পিচ ব্যাট করার ওটা। কুণালদা অনেকে বলেন, বিশেষ করে আমরাও দেখেছি, ছোট ছোট বাক্য দিয়ে অসাধারণ তীক্ষ্ণ তীরের মতো একটা রিপোর্টিংয়ে শুরু করতে তোমার জুড়ি মেলা ভার। আমরা দেখেছি চিন্তার একটা স্বচ্ছতা আছে, যেটা জার্নালিস্টদের বা সাংবাদিকদের খুব প্রয়োজনীয়, এবং ভবিষ্যৎটা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, অর্থাৎ কতটা বল ঘুরছে পিছে আগে থেকে বুঝে যাওয়া এবং সেই হিসেবে ব্যাট করা। অনেকে বলে যে কুণাল ঘোষ সাংবাদিক হিসেবে যদি নিজের প্রতি যদি তার সেই জায়গাটা তিনি ধরে রাখতেন, তাহলে ক্ষমতার অলিন্দে সাংবাদিকতাটাকে মই করে না উঠে নির্ভীক সাংবাদিক হতেন, তাহলে বাংলা সাংবাদিকতায় বোধহয় একটা উদাহরণ হয়ে থাকতে পারত। দেখো, এটা হচ্ছে আমি অত্যন্ত কম বয়স থেকে এই সাংবাদিকতাটা করেছি। আমি প্রিন্ট মিডিয়ায় একের পর এক কাগজে কাজ করেছি। আমি 3-4 বার প্রতিদিনে জয়েন করেছি, 3 বার ছেড়েছি, এখনও প্রতিদিনের কনসাল্টিং এডিটর। আজকালে 3 বার ছেড়েছি, 3 বার জয়েন করেছি। আনন্দবাজারে ফ্রিল্যান্সিং করেছি, উত্তরবঙ্গ সংবাদ গোষ্ঠীতে কাজ করেছি, নিজে কাগজ করার চেষ্টা করেছি। এখন সেই করতে করতে একটা জার্নি, মানে একটা রেকর্ড আছে যে বাংলা সাংবাদিকতায় প্রথম টেলিভিশন প্রাইভেট নিউজ ম্যাগাজিন 1996 সালে দূরদর্শনে আমি তার নিউজ এডিটর, আমি তার রিপোর্টার। পরবর্তীকালে প্রিন্ট মিডিয়া যদি দেখো, একটা হাউস প্রতিদিন, আমি ট্রেনি জার্নালিস্ট জয়েন করেছিলাম পরীক্ষা দিয়ে, 11টা প্রমোশন নিয়ে আজকে আমি কনসাল্টিং এডিটর। ফলে আমি একটা জার্নি দেখেছি, আমি এনজয় করি ঘটনাচক্রে। তারপর আমি অতীতে ছাত্র রাজনীতি করেছি, ফলে রাজনীতির কাছাকাছি আসা, বিভিন্ন দলের রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন সব দলের, আমি তাদের স্নেহ পেয়েছি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়, তার লড়াইটা ভালো লেগেছে। তৃণমূল কংগ্রেস, তার গতি প্রকৃতি একটা করা যায়, সব দলেই ভালো থাকে খারাপ থাকে, তার মধ্যেও সব দিক থেকে ভাবনা চিন্তা থেকে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি চলে এসেছি। ফলে তারপর আর বাকিটা ভাবিনি। তবে আমি এখনও দিনের মধ্যে একটা বড় সময় একদম সাংবাদিকতাতেই
আর আমার সহকর্মীদের কাছে আমার আবার ইনস্ট্রাকশনও দেওয়া আছে, সব খবরে আমার নাম যেন না যায়, আর হেডিংয়ে কুণাল ঘোষ যেন অতি প্রয়োজন ছাড়া কুণাল ঘোষের মিডিয়ায় কুণাল ঘোষকে যেন হাইলাইট না করা হয়। না, এটা উদার, যেটা মানতেই হচ্ছে। কিন্তু 2011 আগে কুণাল ঘোষের ঝর্ণা কলবের যে নিপটা যে তীক্ষ্ণ ছিল, 2011 পর থেকে এত বোতা হয়ে গেল কেন? মানে অনেক দিন তো, মানে প্রায় আমরা 2011 থেকে আজকে 2024, এতদিন কুণাল ঘোষ তার সুতীক্ষ্ণ কলমে ছিন্ন ভিন্ন করেছে সরকারকে। দুটো দিক আছে, খুব নিরপেক্ষভাবে যদি আমি নিজের বিচারই করি, হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমার রাজনৈতিক অবস্থান একটা হয়ে গেছে, ফলে আমি যতই ধারালো যতই বিশ্লেষণ দিতে চাই, সেটা পাঠকের কাছে একটা অবস্থান থেকে বা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে, এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ, ঘটনার চক্রে আমার অনেক ঝড় জল বৃষ্টি বন্দি দশা গেছে, ফলে আমার একটা গ্যাপ গেছে, আমার একটা সময় তফাৎ গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তারপরেও আমাকে তিনি দাঁড় করিয়ে রেখেছেন। কিন্তু এই গ্যাপটাও নিশ্চিতভাবে আমাকে স্বীকার করতে হবে যে গ্যাপ শুধু নয়, মানে স্বর্গ নরক দেখতে গিয়ে একটা চূড়ান্ত নেগেটিভ পর্যায়ে চলে গিয়ে সেখান থেকে নিউট্রাল জায়গায় আসায় এবং তারপরে জায়গায় আসার যে লড়াইটা, এই লড়াইটা হয়তো অগ্রাধিকার পেয়ে গেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় কুণালদা, যে লিফটম্যান ছাড়া খুব কম মানুষের জীবনে এত উত্থান পতন ঘটেছে। একবার উঠছেন, একবার পড়ছেন। লিফটম্যান ছাড়া বোধহয় জগতে কারো এরকম খুব কম লোকেরই। এটা অবাক কাণ্ড, মানে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি অতি অল্প বয়সে স্বর্গ নরক দুটোই দেখেছি। আমি রাজনীতির ভালো দিকটাও দেখেছি, আবার রাজনীতির মধ্যে যে চক্রান্ত আছে সেটা দেখেছি। আমি বিরোধী দলের কুৎসা আক্রমণ দেখেছি। বিরোধী দল মানে আমাদের উল্টো দিকের যত দল। আবার রাজনীতিতে কখনো নিজের দলের মধ্যেও যে কী ধরনের লড়াই তৈরি হয় আর কী ধরনের তার বলি হতে হয়, সেগুলো আমি দেখেছি। ফলে আমি আর ঋতু মানে আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি সেও দীর্ঘদিনের সাংবাদিক, সফল সাংবাদিক, তো সেও নিশ্চয়ই অনুধাবন করবে যে আমার জায়গায় থেকে এই চারপাশটাকে দেখা মানে সেটাও একভাবে নিজেকে সমৃদ্ধ করা। কারণ আমি 2013 সালের গ্রেফতারের আগের কুণাল ঘোষ আর আজ এই 24 সালে দাঁড়িয়ে থাকা কুণাল ঘোষ, এই দুটো কুণাল ঘোষ এক বলে আমি মনে করি না। কুণালদা, আমার একটা প্রশ্ন আছে, যে অনেকে বলেন এই মুহূর্তে বাংলা রাজনীতিতে প্রায় সব ধরনের মানুষজন আমরা দেখেছি। আমরা কখনো অনিল বিশ্বাসকে চাণক্যর সঙ্গে তুলনা করেছি, আমরা মুকুল রায়কেও তুলনা করেছি, আমরা আবার অতুল্য ঘোষের মতো মানুষ দেখেছি কংগ্রেস জমানায়, কিন্তু কুণাল ঘোষের মতো মানুষ দেখা যায়নি। রাশিয়াতে অনেকে বলেন রাজপুতিন, মহাভারতে শকুনি মামা, এই মুহূর্তে কুণাল ঘোষটা, অর্থাৎ কুণাল ঘোষের যদি কারোর প্রতি প্রতিহিংসা নেওয়ার থাকে, তার শোচনীয়ভাবে পতন হবে। কতটা সত্যি? আমি ব্যাপারটা ওইভাবে দেখি না। আমার একটা জীবন দর্শন আছে, আমি নিজের মতো চলি, আমি লোকের কাজে ঢুকতে চাই না। এবং আমি যদি কাউকে কোনো ক্ষতি করে থাকি, অ্যাটাক করে থাকি, সেটা আমি জানি করছি, তাহলে আমার এই স্পিরিটটা কিন্তু থাকে, আমার মনে দরজা খোলা থাকে। আমি যদি কাউকে একটা খোঁচা মারি, তার দুটো খোঁচা কিন্তু আমাকে নিতে হবে, তারও দেওয়ার রাইট আছে। আমি যখন কাঠিটা করেছি, কাঠি আমাকে নিতে হবে। কিন্তু অকারণে যদি কেউ আমাকে দেয়, আমি প্রথম 3টে ছেড়ে দিয়ে দিত। তারপরে 1 বছর হোক 10 বছর হোক, ঈশ্বর আছেন, বহু ক্ষেত্রে মানুষ দেখতে পেয়েছেন, আমি আশা করি ভবিষ্যতেও দেখতে পাবেন। আমরা তাহলে 3টের বেশি খোঁচা দেওয়া প্রশ্ন করবো না, তাহলে ঠান্ডা থেকে। কুণালদা, পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলে, তুমি পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে খুব নির্লিপ্তভাবে কারোর কাছে ঠেকেছে, খুব অহংকারের সঙ্গে বলেছিল কুণাল ঘোষ আমাদের পার্টির কেউ নয়। তার পরবর্তীকালে আমরা তাদের শোচনীয় মানে যে পরিণতি হয়েছে সেটা দেখেছি। অনেকেই বলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় রাশি রাশি কোটি কোটি টাকা রয়েছে, এই খবরটা কেন্দ্রীয় এজেন্সিকে যেই পৌঁছে দিক না কেন, এর পেছনে কুণাল ঘোষের কোনো না কোনো হাত আছে। না, তাদের কাল্পনিক কথা। আবার যেদিন 13 সালে আমাকে তথাকথিত একটা কোনো শাস্তির কথা দলের তরফে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, তো ঘটনাচক্রে তিনি তার 8 ঘন্টা 45 মিনিট আগে আমায় ফোন করেন। পার্থদা ফোন করে আমায় বলেছিলেন, কুণাল, এইটা আমায় ঘোষণা করতে হবে, তুমি কিন্তু কিছু রাগ করো না,
কারণ 3টে নাম বলেন, তারা এই ঘোষণা করার দায়িত্ব এড়াতে এলাকা থেকে পালিয়ে গেছে। 3জন সিনিয়র নেতার নাম বলেন, এখন ঘাড়ে এসে পড়েছে আমার। ফলে আমাকে এটা করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত শত্রুতা নয়। আর পার্থদা আপনি যা ইচ্ছে ঘোষণা করুন, ওতে আমার কিছু যায় আসে না। ফলে কিন্তু পার্থদা পরবর্তীকালে ঈশ্বর আমায় এমন সুযোগ দিয়েছেন যে পার্থদার যে শাস্তি, দল যে বৈঠক করছে সেই বৈঠকে আমার থাকার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন, এবং তারপরে দেখ কেমন লাগে বলার পরিস্থিতিটাও ঈশ্বর আমায় করে দিয়েছেন। অনেকে বলেন, সাংবাদিকদের অনেকে বলতে ভালোবাসেন ডেভিলস অ্যাডভোকেট। কুণাল ঘোষ কি কোনোভাবে ডেভিলস অ্যাডভোকেট? না, তা নয়, কিন্তু আমি দেখ, সব বিষয়ে দেখতে গেলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ থাকে। আমি সাধারণত যুক্তিতে চলি, খুব অপযুক্তি দেওয়াটা পছন্দ করি না, তার আগে থেমে যাওয়াটা ভালো। কিন্তু যদি আমি আমার কাগজের লাইনে ধরি বা আমার মিডিয়ার লাইনে ধরি, সব মিডিয়ারই একটা লাইন আছে, থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে এটা নিয়ে কোনো অস্বাভাবিক কিছু না। তাহলে কোনো খবর, কোনো প্রতিবেদন, কোনো কলাম আমি তো আমার লাইনের পক্ষে আমি সেটাকে এস্টাবলিশ করব, নইলে মানুষ নেবেন কি করে? আবার যদি আমি দলের আমি ধরি যে দলের হয়ে আমায় বলতে হবে, দেখ, একটা দলের ভালো দিক অনেক থাকে, 2-4টে খারাপ দিকও থাকে। সব দলেই ভালো লোক আছে, সব দলেই খারাপ লোক আছে। এবার দলের ভালোটা আমি সবসময় নেব, দলের আমি নেতৃত্ব এনজয় করব, আর দলের একটা খারাপ হলে আমি যাত্রা দলের বিবেক সেজে যাব, এটা কিন্তু ঠিক নয়। ফলে যদি কিছু খারাপ থাকে দলের মধ্যে বলবো, মধ্যে বলে যদি কাজ না হয় টুকরো টাকরা বেরিয়ে যায়। কিন্তু জনসমক্ষে আমি যখন ব্যাট করব, তখন আমি নিশ্চিতভাবে আমার দলের যে লাইন, আমার দলের যে যুক্তি, আমি তো সেটাই এস্টাবলিশ করার চেষ্টা করব। এবার একটু সাংবাদিকতা থেকে আস্তে আস্তে রাজনীতিতে যাই। সাংবাদিকদের একটা দুর্নাম আছে, ব্যাঙের গালেও চুমু খায়, সাপের গালেও চুমু খায়। আমি বলছি না সুদীপদার তাপসদার গালে আপনি চুমু খেয়েছেন, কিন্তু এই কয়েকদিন আগে দেখলাম তাপসদার প্রতি আপনার এত মায়া মমতা, এত শ্রদ্ধা স্নেহ, তারপর গিয়ে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে নারকেলটাও ফাটাচ্ছেন কে? কুণাল ঘোষ। এই এত বৈপরীত্য এত অল্প সময়, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলোয়াড়রা জার্সি বদলায়, সেটা নিতান্তই পেশাগত কারণে, কিন্তু কুণাল ঘোষ এত তাড়াতাড়ি জার্সিটা বদল করলো কেন? কেন জার্সি তো আমি বদলাইনি। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো, এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। তাপস রায়ের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক। তাপস রায় কলেজে আমার সিনিয়র ছিলেন, পরবর্তীকালে একসঙ্গে রাজনীতি, তাপসদা আমার সিনিয়র। তাপসদার সঙ্গে একটা বেশ আমাদের সুন্দর সম্পর্ক ছিল। তাপসদা আমার বাড়ির সামনে দিয়ে যেতে গেলেও আমাদের ক্লাবে দাঁড়িয়ে যান, আমি বউবাজার দিয়ে যেতে গেলে বৌদির কাছে লুচি খেয়ে যাই, একটা ফোন করে দিই, বৌদি লুচি খাবো। ফলে একটা সম্পর্ক শেষ অবধি রাখার চেষ্টা করেছি দলে। এবার তিনি কোনো কারণে তিনি একটা দল পরিবর্তন করেছেন। আবার সুদীপদা, মমতাদি, অভিষেক বলে দিয়েছেন সুদীপদাই আমাদের প্রার্থী। ফলে আমি তৃণমূল কংগ্রেস করি, আমার কর্তব্য বলছে যে আমি নিশ্চয়ই আমার প্রার্থীর জয়ের জন্য কাজ করব। যখন সুদীপদা আমাকে আমন্ত্রণ করছেন তার পার্টি অফিস উদ্বোধনে, কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনে, আমি নিশ্চিতভাবে তাতে সাড়া দিয়েছি। এর মধ্যে আমি কোনো দ্বিচারিতা বা জার্সি বদল তো আমি খুঁজে পাচ্ছি না। অবশ্যই কুণালদার এই নিয়ে অনেক প্রশ্ন আছে, শুধু একটা তারিফ করতেই হবে, সেটা অনেকে অনেকভাবে দেখছেন। এই যে সুদীপদাকে বড় শাহজাহান বলা, সুদীপদার যে দৈহিক সৌষ্ঠব্য এবং যে দাড়ি, সত্যি সত্যি কিন্তু শাহজাহান লাগছিল। কোথাও মনে হচ্ছিল এতে একটা রসিক কুণাল ঘোষকে আমরা খুঁজে পেয়েছি। কুণালদা, আপনি বললেন যে তাপস রায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক, বৌদিকে বলে দেন লুচি ভেজে দিতে, খান আপনি সেখানে গিয়ে, এবং দলের জন্য এখন আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন। কোথাও কি কৃষ্ণের মতো যখন পাণ্ডব আর কৌরবদের মধ্যে ঝামেলা হয়েছিল, যুদ্ধ চলছিল, তখন কিন্তু পাণ্ডবদেরকে কৃষ্ণ সাহায্য করেছিল নেপথ্যে থেকে, আপনি কি তাপস রায়কে নেপথ্যে থেকে সাহায্য করছেন কোথাও? এরকম অভিযোগ কিন্তু উঠছে। আমার কাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লড়াইতে সামিল হওয়া। সুদীপদা এবং সুদীপদার স্ত্রী নয়নাদির সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, এটা আমার কর্তব্য, কারণ আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক,
ফলে যেহেতু এখন এটা চলছে একেবারে ভোটের লড়াই, তো সেক্ষেত্রে আমি নিশ্চয়ই আমার রাজনৈতিক সত্তা যা বলছে, আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের একজন, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের একজন, ফলে আমার সেই সত্তাটাই এখানে প্রাধান্য পাবে। এত বড় লোকসভা নির্বাচন, 42টা আসনে প্রার্থী দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের নাম আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারও একটা নাম আছে, কুণাল ঘোষ, এবং মুখপাত্র হিসেবে আপনি পরিচিত। সেক্ষেত্রে কি যে 42টা আসনে নাম ঘোষণা করা হলো, কিন্তু আপনার কি কোথাও মনে হয়েছিল যে ঘোষণার আগে আপনার নাম কোথাও থাকুক? দেখুন, যখনই কোনো নির্বাচন আসে তখনই একবার জল্পনায় আমার নামটা ভেসে ওঠে, কিন্তু বাস্তব হচ্ছে আমি একবার আমার রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তারপরে আমার জেল জীবন, বন্দি জীবন, ফিরে আসা, আমার কিছু মামলা মকদ্দমা চলছে। ইন্টারেস্টিং যে আমি যে মামলাটিতে গ্রেফতার হয়েছিলাম, যে মামলাটিতে 23শে নভেম্বর 2013 আমায় গ্রেফতার করা হয়, গত বছর এই 23 সালে MPMLA কোর্ট জানিয়ে দিয়েছে আমি নির্দোষ এবং ভিত্তিহীনভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল, মামলাটাই প্রযোজ্য নয়, মামলা শুদ্ধ খারিজ। তো তারপরেও তাতে মনে হয়েছে আমার, তাহলে আমাকে গ্রেপ্তার করে এতগুলো আমার এই সময়টা নষ্ট করা হলো কেন? কিন্তু তারপরে শোন অ্যারেস্ট দেখি আরও কিছু মামলা আছে, সেগুলো আমি মাথা উঁচু করে লড়াই করছি। আমি জানি যে আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি, ফলে আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমার এই প্রার্থী হওয়া, ভোটে লড়া, এগুলো আমি এনজয় করব না। কিছুদিন আগে আমি একটা টুইটেও কিন্তু এটা জানিয়েছিলাম, আমার নেতা নেত্রীরাও জানেন যে আমি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আস্থা রাখেন, ভালোবাসেন, আমার যোগাযোগ তাদের সঙ্গে, দলের সঙ্গে। আমাকে যা কাজ দেয়া হয়, সেটা মুখপাত্র হোক অথবা জনসভা করা বা অন্য কোনো অ্যাসাইনমেন্ট দলের তরফে, এনজয় করি। আর আমি সাংবাদিকতাটা ভালোবাসি। দিনের একটা বড় সময় আমি আমার মিডিয়া যেগুলো আমি জড়িত, কর্মসংস্থানের বিষয়, চাকরির বিষয়, বেতন পাই, তো সেগুলোতে একটু টাচ করার চেষ্টা করি, প্রতিদিন টাচ করার চেষ্টা করি। ফলে এই মুহূর্তে যে নির্বাচনই আসুক, কুণাল ঘোষ জীবনের এই ফেজটা এনজয় করছে। আমি যদি লোকসভা বা বিধানসভায় এই ধরনের কোনো জনপ্রতিনিধিত্বে দাঁড়াতে হয়, তাহলে এলাকার প্রতি একটা কমিটমেন্টের ব্যাপার আছে। এলাকায় যাওয়া, এলাকার অনুষ্ঠানগুলোতে যাওয়া, এলাকার কর্মসূচিতে যাওয়া, সকাল সন্ধ্যাগুলো একটা এনগেজমেন্টের ব্যাপার আছে। না পেলে আবার পোস্টার পড়বে, তো আপনাদের চ্যানেলেই দেখাবে নিখোঁজ পোস্টার পড়লো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম হতে পারে যে ভবিষ্যতে যে আমার ইচ্ছা হলো যে আমি আবার জনপ্রতিনিধিত্বে ফিরবো, আমি আমার নেতা নেত্রীকে আমি জানাবো আমার সেই ইচ্ছাটা হয়েছে। কিন্তু যেহেতু আমার একবার আমি দেখে নিয়েছি জিনিসটা কি, আর সত্যি কথা বলতে কি একাধিক জনপ্রতিনিধি আমার হাত দিয়েও হয়েছে বা দিদির কাছ অবধি পৌঁছেছে, ফলে আমার এই মুহূর্তে, আমি আবার বলছি, আমিও রক্ত মাংসের মানুষ, এই মুহূর্তে আমি এইসব ব্যাপারে একদম নিষ্প্রিয়। আমাকে বলুন 4টে প্রেস কনফারেন্স করতে, আমি করে দেবো। আমাকে বলুন 6খানা জনসভা করতে, আমি করে দেবো। আমাকে বলুন ওই জায়গাটায় পার্টির একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমি গিয়ে সকলকে নিয়ে বাড়ি গিয়ে বাবা বাচ্চা বলে আমি মিটিয়ে দেবো। কিন্তু আপনি বলুন, আপনি কি এখন MPMLA হতে চান? আমি বলবো এই মুহূর্তে আমার ইচ্ছা নেই। ফলে অনেকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে রাজ্যে অভিষেক হবে, সেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে থাকবেন কুণাল ঘোষ, তিনিও জমিয়ে রেখেছেন ওই জায়গাটা। না, এরকম এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যথেষ্ট, আমাকে সাংসদ তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। ফলে নিশ্চয়ই অভিষেক অনেক দ্রুত আরও সুন্দরভাবে গ্রুম করছে, এত ম্যাচিওর পলিটিক্স করছে। ওকে আমার ও বয়সে আমার থেকে 15-16 বছরের ছোট, কিন্তু নেতা হিসেবে অনেক অনেক বড়। ওকে রেসপেক্ট করি, শুধু নয় আমি ওকে ভালোবাসি। দিদির সঙ্গে একটা আস্থার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। দিদি তো আমাকে MP করেছেন। এবার ইন্টারেস্টিং দিদি যখন আমার MP করেছেন, তখন আমি বলেছিলাম, দিদি আমি মজার একটা আনটোল্ড স্টোরি বলি। 2006 দমদম কেন্দ্র, অরুণাভ ঘোষ তখন বেরিয়ে গেছেন। অরুণাভ ঘোষ আর দমদমে নন। একদিন দিদি ডাকলেন ঘরে, অরূপ বিশ্বাস, মানিক মজুমদার আর মুকুল রায়, আর কেউ নেই, বাইরে একদম ভিড়, নমিনেশন। দিদি বললেন, কুণাল দমদম তোমায় লড়তে হবে। 2006। আর দিদি আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ, কিন্তু আমি সাংবাদিকতাটা আরও কিছুদিন অ্যাক্টিভ সাংবাদিকতা করতে চাই। তখন আমি সেই ঘরে আর একটা ঘটনা ঘটেছিল আনটোল্ড, সেটা আমি এখানে বলবো না বা আজকে বলবো না।
বা বলার মতো না, কারণ আরেকটি ব্যক্তি জড়িত তাতে, সেই বলে, আমার বলাটা ঠিক হবে না। বাট আমার কিন্তু 2006 আমায় এমএলএ হওয়ার সুযোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবং সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সী তখন বেঁচে, কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, তারা পরে শুনে বলেছিলেন, তার আগেও তাদের কানে গেছিল, যে তুমি দাঁড়ালে আমরা ওটা লোক জনশক্তিকেও ছেড়ে দেবো, কংগ্রেস তোমার বিরুদ্ধে প্রার্থী দেবে না। কিন্তু আমি তখন যাইনি, আমি সাংবাদিকতাটাই করেছি। ফলে আমার যখন আবার ইচ্ছা হবে তখন নেতা নেত্রীকে বলবো। কিন্তু এই অভিষেক, এখন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, দলের শেষ কথা, আস্তে আস্তে অভিষেক উঠে আসছেন, কিছু কিছু কাজ মমতাদি অভিষেকের উপর ছাড়ছেন। আগামী দিন অনেক ভবিষ্যতে তখন দেখা যাবে অভিষেক আরও বেশি করে হাল ধরছে, মমতাদি আরও গাইড করবেন তাকে। কিন্তু তখনকার জন্য আমি কিছু জমিয়ে রাখছি, রাখছি, এগুলো মানে আমার মনে হয় এটা অতিরঞ্জিত। কুণালদা এত মানে কোনো ডিপ্লোম্যাটিক উত্তর না, একদম প্রাণ খোলা উত্তর। এখন কুণাল ঘোষ তিনি কার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 1993 সালের 21শে জুলাই মমতাদিকে যখন হত্যার চেষ্টা হচ্ছে, যে মমতাদিকে পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে, আজকালের গাড়িতে তুলে আমি শেষ পর্যন্ত মেয়ো রোড ওই ডেড বডির সারি রক্তারক্তি কাণ্ড SSKM হাসপাতাল হয়ে ওই উডল্যান্ডসে গিয়ে ভর্তি করে ফিরেছি, সেই মমতাদির সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক থাকবে, যতই মাঝখানে উত্থান পতন হোক, অনেকে চেষ্টা করুক ভাঙন ধরাতে, তো সেটা খুব স্বাভাবিক। আবার অভিষেক পরবর্তীকালে, অভিষেক যখন আসছে, ওকে কাছ থেকে দেখছি, ও আমায় স্পেস দিচ্ছে, সম্মান দিচ্ছে, কাজ করছি। ফলে এইভাবে আমি মমতাদির বা অভিষেকের এইভাবে বলাটা আমার মনে হয়, এইভাবে বাছাটা ঠিক চায় না। মাথার উপর তো মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 পরেও দেখেছি বেশ কিছুদিন, 13 অবধি, অবাঞ্ছিত লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজনৈতিক জীবনের আবেগ যিনি, তার আশেপাশে ঘুরলে কুণাল ঘোষের গোসা হতো, রাগ করতেন, বলেও দিতেন। এখন আর বলেন? বলি না, কারণ একটা সময় ছিল আমার মনে হতো ভালোটা বলা উচিত, খারাপটা বলা উচিত, যা মনে হতো সেটা বলে দিতাম। এখন বলি না, কারণ আমার উপর নেই ভুবনের ভার। কারণ আমি দেখি এমন কিছু স্বার্থান্বেষী লোক কখন এক হয়ে যাবে নিজের স্বার্থে, তখন তো আমার পাশে আমি কাউকে পাবো না। তখন আমার গুটি কয় অতি পরিচিত পরম বন্ধু ছাড়া কঠিন বিপদের দিনে তো কাউকে পাবো না। তো সুতরাং আমি এখন আর এগুলো বলি না। আমি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার উপর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আমি সেই অ্যাসাইনমেন্ট আপ্রাণ চেষ্টা করি ঠিকঠাকভাবে করতে। যেটুকু না বললে নয়, আমি নিশ্চিতভাবে সেইগুলো কমিউনিকেট করি। কিন্তু আমার র্যাডারে আরও যা যা আসে, সংযত রাখার চেষ্টা করি নিজেকে। অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, রাজু বান গায়ে জেন্টলম্যান, কুণাল ঘোষ বান গায়ে জেন্টলম্যান পলিটিক্স। না, আমার যা স্টাইল, আমাকে জেন্টলম্যান কেউ বলবে না। কুণালদা, আপনি যেরকমটা বললেন যে এখন আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করেন, তাহলে কি কোনো রকম কোনো অবাঞ্ছিত লোকজন বা লোকজনদেরকে দেখলে, এই যে আপনি এখন আর বলেন না, আপনার ওপর দল যতটা দায়িত্ব দেয় ততটাই করেন, কোথাও গিয়ে কি কুণাল ঘোষের তার আবেগের জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো অভিমান জন্ম হয়েছে? অভিমান নয়, একটা সময় অভিমান ছিল, কিন্তু যেদিন আমার সবথেকে বেশি অভিমান ছিল, যেদিন আমি সবথেকে বেশি সরব ছিলাম, যেদিন আমাকে থামাতে পুলিশের গাড়ি বাজাতে হতো, সেদিনও কিন্তু মাসের শুরুতে দলে আমার সদস্যপদের চাঁদাটা আমিই দিয়েছি। আমাকে কিন্তু অন্য দলে চলে যাওয়ার চেষ্টা করতে হয়নি, বা অন্য দলের নেতারা যখন আমার বাড়ি এসে অনুরোধ করেছেন তাদের দলে যেতে আমার জামিনের পর, আমায় যখন টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে কেন্দ্রের বিজেপি সরকার, আমি কিন্তু ফেরত দিয়ে দিয়েছি। আমি সেদিকে যাইনি। আমি প্রেম করব দলে, আমি ঝগড়া করব দলে, কারণ তৃণমূল কংগ্রেসটা আমার পরিবার। ফলে অভিমান যদি বলেন 100% থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, দলের ভালোগুলোও যেমন নজরে পড়ে, খারাপগুলোও নজরে পড়ে, কিন্তু আমি দলের মধ্যে আছি, ফলে সেটা প্রকাশ্যে সবসময় বলার নয়। আগে সবটা সবসময় নেত্রীকে বলতাম, এখন সবটা বলি না। আমার কোথাও যেন মনে হয় কখনো কখনো সৌরভ গাঙ্গুলিকে, অর্থাৎ দাদাকে, মানে দাদা ফিরে আসছে, কাম ব্যাক, তাতেও কুণাল ঘোষ হারিয়ে দিয়েছে। আবার কখনো কখনো মনে হয় কেষ্টদা, মানে অনুব্রত মণ্ডল,
তারপরে যদি বাংলায় তৃণমূলের ইতিহাস, সাংগঠনিক ইতিহাস লিখতে হয়, কুণাল ঘোষের নাম লিখতে হবে কোনো রকম সংসদীয় পদ ছাড়া এত ক্ষমতাবান। অর্থাৎ একদিকে সৌরভ গাঙ্গুলিকেও হারালেন, আবার অন্যদিকে কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডলকেও হারালেন। তুলনামূলক জয় পরাজয় যেতে চাই না, সৌরভ গাঙ্গুলি একটা ক্রিকেটের ঈশ্বর। তো এখন আমি একটা জিনিস ঋতু চেষ্টা করি যে যখনই কোনো অপছন্দের ঘটনা ঘটে বা খারাপ ঘটনা ঘটে বা ইভেন আমার জেলের বন্দি দশার কথা বলছি, আমি একটা জিনিস চেষ্টা করি, এখনো অবধি মনটা শক্ত রাখতে পেরেছি, আমি এটাকে শেষ বলে ধরি না। আমি ওর মধ্যে থেকে ভালো খোঁজার চেষ্টা করি, আমি ওইখান থেকে বেরিয়ে পরের স্টেপটা কী নেব আমি সেটা চেষ্টা করি। ফলে আমি এই মনের জোরটা, যদি আমি জেলে বসে আছি, জেল মানে খারাপ জিনিস, জেলে মানে মাথায় হাজার চিন্তা, চারপাশের যে জীবনযাত্রা সেটা নিশ্চয়ই খুব বন্ধুত্বপূর্ণ জীবনযাত্রা নয়, কিন্তু আমি তখন ভেবে দেখলাম এর মধ্যে একটাই প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে সময়। অর্থাৎ আমার হাতে অনেক সময় আছে। আমি উপন্যাস লেখা বাড়িয়ে দিলাম, যেটা আমার আগে হাতে সময় ছিল না। তাতে আমি দেখলাম প্রেসিডেন্সি জেলের সেলে বসে আমি একটা উপন্যাস লিখলাম, সেটা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর পুজো সংখ্যায় ছাপা হলো, আনন্দ পাবলিশার্স বই করে বার করলো। 5-5টা লেখা আমার জেলের মধ্যে লেখা, সেইগুলো সাকসেসফুল বই হয়ে চলছে, এখনও তার রয়্যালটি টাকা পাচ্ছি। এই যে একটা তৃপ্তি, আমি এইটা শিখেছি। এই কামব্যাক বলতে যেটা বোঝায় যে আমি কোনো জিনিস সম্পূর্ণ করছি, করে আমি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি, এটা এক ধরনের জিনিস, আমি হাসি মুখে বিদায় নেব। কিন্তু কেউ যদি অসম্পূর্ণ জিনিস আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় ঋতু, আমি ছাড়ি, তার কাছ থেকে ছিনিয়ে নেব, নয় নিজের অধিকার আবার প্রতিষ্ঠা করব পারফর্ম করে। তোমায় দেখতে হবে যে আমি পারফর্ম করছি, আমায় যদি হারাতে হয় আমার থেকে ভালো পারফর্মার আনো, আর নইলে আমায় যদি সরাতে হয় লোকে বলবে একটা ভালো পারফর্মারকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই জিনিসটা দিয়ে আমি নিজেকে মোটিভেট করি, তাতে যা হয় হতে থাকে। অনেকে বলেন কুণাল ঘোষ যেহেতু একসময় দুঃখ পেয়েছে, অভিমান হয়েছে, তাকে অনেকে বলেন অন্যায়ভাবে জেলে পোড়া হয়েছে। সে তো মামলা কোর্ট বলেছে। অবশ্যই আমি তখন বলেছিলাম আমায় অন্যায়ভাবে ভিত্তিহীনভাবে করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। অনেকে বলেছিল ঠিকই তো, কুণাল ঘোষ তার প্রতি অবিচার হয়েছে। আবার অনেকে বলেছে গ্রেপ্তার হলে সবাই এরম বলে। শেষে যখন দীর্ঘ শুনানির পর আদালত বলছে ওর এগেনস্টে মামলাটা দাঁড়ায় না, ভিত্তিহীন, তাতে তো এটা প্রমাণিত যে আমার গ্রেফতারিটা ভুল ছিল, ভুল। কিন্তু ওই একটা গ্রেফতারের উপর দাঁড়িয়ে তার আর একটা মামলা, তাতেও আমি নির্দোষ, কিন্তু আরও কয়েকটা মামলা আমাকে দিয়ে রাখা হয়েছে। আমি আদালতকে সম্মান করি, কোর্টে যাই মাথা উঁচু করে, আজ না হলে কাল আমি নিজেকে নির্দোষ পুরোদস্তু সবকটা মামলায় আমি প্রমাণ করে দেবো। অনেকে বলে যে এবারে চিনির মতো নয়, কিন্তু স্যাকারিন তো চিনির মতো মিষ্টি নয় বা গুড়ের মতো মিষ্টি নয়। এখন কুণাল ঘোষ তৃণমূলে আছে, কিন্তু একদিন না একদিন প্রতিশোধ তুলবে এবং যদু বংশের মতো তৃণমূল শেষ করবেন কুণাল ঘোষ একাই। তৃণমূল কংগ্রেস একটা পরিবার। তৃণমূল কংগ্রেস 1, 2, 3জনের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তারপর তৃণমূল কংগ্রেস একটা ইনহেরেন্ট কোয়ালিশন। এটা এই শব্দটা কিন্তু প্রণববাবুর দেয়া। তৃণমূল কংগ্রেসটা একটা ইনহেরেন্ট কোয়ালিশন হয়ে গেছে বাংলার রাজনীতিতে। বিভিন্ন স্রোতের মানুষ এসছেন, বিভিন্ন পেশার মানুষ এসছেন, বিভিন্ন মতাদর্শের মানুষ একটা কমন মিনিমাম প্রোগ্রামের মতো ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন, প্রগতি, গণতন্ত্র, একটা বেসিক কয়েকটা কারণের উপর একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো 1, 2, 3, 4জনের উপর রাগ করে আমি কেন আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? যেদিনকে আমি বুঝতে পারছি এরা আমায় বোধ করছে, আমি সোচ্চার হচ্ছি, আমি মুখ দিয়ে বলছি, কিন্তু সেদিনও তো কিন্তু আমি আমার চাঁদাটা দলকে দিয়ে আমি তৃণমূল পরিবারকে জানাচ্ছি যে এটা আমার বাড়ি, আমাকে কিন্তু বার করে না দিলে আমি এখান থেকে যাচ্ছি না। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে পরিবারটা, তার বিরুদ্ধে তো আমার কোনো অভিমান নেই, আমার অভিমান ব্যক্তিকেন্দ্রিক। তো সুতরাং আমি চেষ্টা করব তৃণমূলের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে, তৃণমূলের দুর্গ যাতে অটুট থাকে। বাকিটা আমার হাতে নয়, বড় বড় নেতা নেত্রীদের ব্যাপার। আমি কুণালদার ঠিক এই জায়গাটাতেই আসবো। যখন পার্থ চট্টোপাধ্যায়
তার পাশে এসে দাঁড়াচ্ছেন ফিরহাদ হাকিম, ববি হাকিম, তখন একটা অভিমানের সুর কিন্তু ছিল। আপনি বলেছিলেন আপনি তো নির্বাচিত বা আপনি তো মন্ত্রিসভার সদস্য নন, সুতরাং ওখানে একটা অভিমানের সুর ছিল। কোথাও কোথাও মনে হয় না যে তৃণমূল কংগ্রেসে যারা আজকে খুব শক্তিশালী, যারা আপনাকে বিভিন্নভাবে জর্জরিত করেন, তাদের সঙ্গে লড়তে গেলে একটা সংসদীয় রাজনীতির পদের দরকার হয়? কারণ সবার ক্ষেত্রে তো অনুব্রত মণ্ডলের মতো একটা প্রান্তিক জেলা নিয়ে জুড়ে বসা সম্ভব নয়। সেক্ষেত্রে কুণাল ঘোষের মনে হয় না সমানে সমানে টক্কর দিতে হলে অন্তত মন্ত্রিসভাতে থাকাটা খুব জরুরি? আমি যে মাঝখানের কয়েকটা বছর পার্টির তথাকথিত মূল স্রোতের বাইরে গিয়ে একা বেঁচেছিলাম, এই সময়টা আমায় শিখিয়ে দিয়েছে ওপরে ঈশ্বর যদি সঙ্গে থাকে, আর যদি আমি ঠিক বলে থাকি, ঠিক ভাবনায় থাকি, ঠিক পথে থাকি, তাহলে সব পদ ফদ লাগে না। পদ ভালো জিনিস, এলে ভালো, না হলে ভালো, কিন্তু দিনের শেষে ব্যক্তি তিনি যেন একটা ধারণায় পরিণত হতে পারেন, তার সঙ্গে অমুক পদ থাকলে তিনি শক্তিশালী, আর পদহীন হলে তার শক্তি নেই। আমি চাই না কুণাল ঘোষ ওইভাবে পরিচিত থাকুক। কুণালদা, আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি, আপনি যাকেই বোঝাতে যান সেই বিজেপিতে যোগ দেয়। তাহলে কুণাল ঘোষ কবে বিজেপিতে যোগ দিচ্ছে? কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিচ্ছেন এরকম কোনো খবর আমার কাছে নেই। বিজেপির বেশ কিছু সিনিয়র নেতা আমার জামিনের পর আমার কাছে এসেছিলেন, আমার বাড়ি এসেছিলেন। আমি রাজি না হতে আমার পাড়ার ছেলেদের বুঝিয়ে গেছিলেন দাদাকে পাঠাও। আমার তখন মনে হয়েছিল যে প্রথম কথা এগুলো মিলবে না, আর দ্বিতীয় হচ্ছে আমার মনে হয়েছিল যে পার্টি আমার প্রাণের পার্টি, যেখান থেকে আমাকে বিতর্কিত কলঙ্কিত হয়ে কারুর চক্রান্তে দূরে যেতে হয়েছে, সেই জায়গাটায় ফিরে যাওয়াটা অনেক বেশি সম্মানের এবং চ্যালেঞ্জের। আমি সেই পথটায় ছিলাম। 2 নম্বর হচ্ছে দিলীপ ঘোষ সাক্ষী আমি এই কারণে বলি, কারণ দিলীপবাবুর সঙ্গে আমার একটা অদ্ভুত আলাপ, টুকটাক পরিচয়। আলাপের প্রথম দিনে দিলীপ ঘোষ আমাকে কোনোদিন ইয়েতে যেতে বলেননি বিজেপিতে, আর আমি বলে দিয়েছিলাম দিলীপদা আপনার সঙ্গে আমার কথা, কিন্তু আমি বিজেপিতে যেতে চাই না। ফলে এই যে সম্মানজনক একটা পরিচয় বা বন্ধুত্ব, সেটা আজও অটুট আছে। উনি জানেন আমি বিজেপিতে যাব না, ফলে আমার ওনাকে বাড়তি তেল দিয়ে আমার ভবিষ্যৎ নেতা হওয়ার কোনো কারণ ছিল না। ওই সময় কিন্তু উনি সভাপতি ছিলেন ওই সময়টা। আর একটা বিষয় হচ্ছে, আমি কাউকে বোঝাতে গেলে তিনি বিজেপিতে যান, এটা বোধহয় ঠিক নয়। 21 সালে শতাব্দী রায় দিল্লির টিকিটটা কেটে ফেলেছিল, কেউ থামাতে পারেনি। তখন কিন্তু কুণাল ঘোষ দুপুরবেলা নবীনা সিনেমার উপরের ফ্ল্যাটে শতাব্দীকে বুঝিয়ে অন্যদিকে মুকুল রায়ের ফোন ঢুকছে দিল্লিতে কখন পৌঁছচ্ছ, আর ওখানে কুণাল ঘোষ শেষ পর্যন্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেছিল। ফলে কুণাল ঘোষ বোঝাতে গেলে কাজ হয় না, সেটা বোধহয় ঠিক নয়। এর অনেকগুলো উদাহরণ দিতে পারি, সবটা প্রকাশ্যে দেওয়া ঠিক হবে না। অনেকে বলছে আপনি বিজেপির সঙ্গে সেটিং রেখে চলছেন। আমার বিরুদ্ধে তো বিজেপিরও মামলা আছে, সেন্ট্রাল এজেন্সির মামলা আছে, তো সুতরাং আমি সেটিং রেখে চলবো কেন? বরানগরে নাকি আপনি বিজেপির সাহায্য করছেন, মানে বরানগর উপনির্বাচন কেন্দ্রে যে নির্বাচনটা হবে সেখানে নাকি আপনি বিজেপির সাহায্য ওটা করছেন। বলা হচ্ছে যেহেতু বরানগরের প্রার্থী আমার একদা ঘনিষ্ঠ ছিল, কিন্তু ও যেরকম বিজেপিতে ভালো থাকতে ব্যক্তিগত আক্রমণ করছে, কুকথা বলছে। সবচেয়ে বড় কথা, এক তো আমি তৃণমূলের কর্মী, তৃণমূলকেই জেতাবো। 2 হচ্ছে সায়ন্তিকা মেয়েটিকে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ও কত বড় নায়িকা ওসব আমি জানি না, কিন্তু বাঁকুড়ায় ওকে লড়তে পাঠানো হয়েছিল, ও অল্পের জন্য হেরে যায়। কিন্তু একটা নায়িকা হওয়া সত্ত্বেও হেরে যাওয়ার পরে কলকাতা থেকে বাঁকুড়া নিয়মিত দৌড়ে যেভাবে ও তৃণমূলের একজন সৈনিক হিসেবে কাজ করেছে, তাতে আমি কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ হয়ে গেছি। একজন রাজনৈতিক কর্মী, সংগঠক সায়ন্তিকার ওর বরানগর থেকে জিতে আসা উচিত। ফলে বাকি যেগুলো লড়ছে সেগুলো অবশ্যই। আমার এখানে একটা প্রশ্ন আছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে গত কয়েক বছর কাজ করেছে, এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক কাজ ছেড়ে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমারই একটি ছবিতে শর্ত ছিল বাঁকুড়াতে শুটিং হলে উনি করবেন, না হলে করবেন না। এহেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো সেই যেদিন প্রার্থী ঘোষণা হলো। তারপর কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্টির শীর্ষস্তরে তার 2 বছরের
খতিয়ান তুলে ধরে কিছুটা সবাইকে নরম করে এক প্রকার বরানগরের সিটটা সায়ন্তিকাকে পাঠালেন আপনি, ঠিক? না, একদম ঠিক নয়। এটা এটা তো ঠিক না, একদম ঠিক নয়। আমি সায়ন্তিকার শুভানুধ্যায়ী, এটা একদম ঠিক। বরানগর সায়ন্তিকার কথা অনেক আগে থেকেই শীর্ষ নেতৃত্ব ভেবে রেখেছিলেন, যে কারণে লোকসভা নির্বাচনের তালিকায় তার নাম ছিল না। এই জায়গাটায় আমার কোনো ভূমিকা নেই, কিন্তু সায়ন্তিকা একজন ভালো বিধায়ক হতে পারেন, যেটা বরানগর পেতে চলেছে। কুণাল, একটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি চ্যানেল 10-এ এক সময় ছিলেন, এক ফোনে 1 লাখ, আর এখন যে তৃণমূলের যে দায়িত্ব পালন করছেন, কোনটা বেশি উপভোগ করেছেন? দুটো দুরকম, এটা রাজনীতির। আবার এক ফোনে 1 লাখ যখন যে প্রোগ্রামটা করেছি, ওটা এত জনপ্রিয় ছিল, আমি এবং যারা আরও করতেন, একটা তো বড় টিম ছিল, এখানেও অনেকেই আছেন তাদের, ওই দিনগুলো মিস করি। রোববার সন্ধ্যা বাজলেই মনে হয় যেন একটা টান চলে আসছে, যে এক ফোনে 1 লাখের ওইরকম লাইভ প্রোগ্রাম, ও জিনিস আর বাংলা টেলিভিশনে হয়। বাংলা টেলিভিশনে হয়নি, এবং এত মানুষকে ইনভলভ করে। কিন্তু তার সঙ্গে রাজনীতির তুলনা হয় না। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আবার কোথাও সুযোগ পেলে এক ফোনে 1 লাখকে একটা নতুন সময়োপযোগী চেহারায় ফিরিয়ে আনার, এবং দর্শকরা এখনও সেগুলো চান, দেখা হলে বলেন ওটা ফিরবে তো, আসবে তো, এত বছর বাদেও। আর রাজনীতিটা একদম অন্য বিষয়। মানে রাজনীতি, আমি এখন যে অবস্থায় আছি, আমি এনজয় করছি, আমি কাজ করতে পারছি, আমি সংগঠনে যেটুকু যা দায়িত্ব দেওয়া হচ্ছে পালন করার চেষ্টা করছি, আমার মন মতো সাংবাদিকতায় খানিকটা সময় দেওয়ার চেষ্টা করছি, আমি এনজয় করছি। এক ফোনে 1 লাখে কিন্তু অনেক সাংবাদিক, সংবাদকর্মীরাও নামে বেনামে ফোন করে কেউ ছাড়েনি ট্রাই করতে। আমার মনে হয় বিশ্বজিৎও ছিল, কারণ এতদিন বাদে ওটাই মনে হচ্ছে। আর একটা প্রশ্ন কুণালদা, আপনি মনের দিক থেকে অনেক শক্ত, তারপরেও কেন জেলের মধ্যে ঘুমের গলি খেতে হয়েছিল এতগুলো? ওই সময়টা, মানে আমি 13 সালে অ্যারেস্ট হয়েছিলাম, আর ঘুমের ওষুধ কেসটা সম্ভবত 14 সালের 13ই নভেম্বর রাতে। তখন মনে হচ্ছিল যে আরও এতজন গোটা বিষয়টাই ইনভলভড। আমি তো জেনে শুনে কোনো চিটফান্ডে যাইনি, তাদের একটা কাগজ, তাদের মিডিয়া শাখা ছিল, আমাকে সেখানে পাঠানো হয়েছিল। আমার চেক সাইন করার অথরিটি নেই, ফিনান্সিয়াল অথরিটি ছিল না, তো আমাকে সেখানে কলঙ্কিত করে দেওয়া হলো, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছে। আমি সেই প্রোটেস্টটাকে নথিভুক্ত করার জন্য তখন আমার মনে হয়েছিল ওই কাজটা করা প্রয়োজন, আমি করেছি। এবং ঘটনাচক্রে তার 21 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে একজন, আর 14-15 দিনের মধ্যে একজন, 21 নয় 14-15 দিনের মধ্যে একজন, দুজন সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে। এই নয় যে সবাই গ্রেফতার হয়েছে, বাট গ্রেফতার হয়েছে। অর্থাৎ আমার পদক্ষেপটা একটা ঝাঁকুনি লেগেছে সিস্টেমে। আর ইন্টারেস্টিং হচ্ছে, এই মামলাটাও একটা খুব ইন্টারেস্টিং। এই মামলাটা সম্প্রতি শেষ হয়েছে, আমার এই আত্মহত্যার চেষ্টার মামলাটি MPMLA কোর্টে। বিচারক ছিলেন মনোজ্যোতি ভট্টাচার্য। দীর্ঘ শুনানি হয়, সাক্ষীরা সাক্ষী দেন, মেডিকেল রিপোর্ট ইত্যাদি। তাতে তিনি আমাকে দোষী সাব্যস্ত করেন, আমাকে কাঠগড়ায় ডেকে দোষী সাব্যস্ত করেন যে আমি জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা করেছিলাম, প্রমাণিত। অর্থাৎ এতে প্রমাণ হলো যে আমি নাটক করিনি। যারা বলেছিল যে কুণাল ঘোষ নাটক করার চেষ্টা করেছে, নাটক নয়, দোষী সাব্যস্ত বলে বিচারক বললেন, ঐতিহাসিক রায়। কিন্তু আমি কোনো শাস্তি দেব না, শাস্তি মকুব করে দিলাম, কারণ উনি যে কারণে, মানসিক যে অবস্থায় এটা করেছিলেন, তাতে ওনাকে আমি পরামর্শ দিচ্ছি ভবিষ্যতে এরম পথ ভাববেন না। অর্থাৎ দোষী সাব্যস্ত করে কোর্ট প্রমাণ করে দিল যে কুণাল ঘোষ নাটক করেনি, জীবন বাজি রেখেছিল, কিন্তু শাস্তি মকুব করে এটা প্রমাণ করে দিল যে কুণাল ঘোষের উদ্দেশ্যটা সেই দিন সেই সময়ের জন্য ভুল ছিল না। আমি এখানে একটা প্রশ্ন করব, কুণালদাকে কিন্তু সাংবাদিক, কুণালদাকে রাজনীতিক না। বাংলা রাজনীতিতে সবচেয়ে নাটুকে ব্যক্তিত্ব কাকে লাগে? নাটকে ব্যক্তিত্ব আর নাটকীয়তা, এই দুটোকে একটু যদি আলাদা করে, অবশ্যই নাটকীয়তায় ভরপুর হলে সৌরভ গাঙ্গুলি যদি একদিকে কামব্যাকের নাম হয়, তাহলে মমতা ব্যানার্জিও কামব্যাকের নাম। ওই একজন মাত্র সংসদে চলে যাওয়া, তারপরে সিঙ্গুর আন্দোলন, জমি আন্দোলন, গণ আন্দোলন, একজনের উপর এতবার আঘাত হওয়া, অমুক তমুক সব মিলিয়ে নাটকীয়তা যদি বলা যায়, তাহলে সেটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নাটকে যদি বলা হয়, সেক্ষেত্রে সব দলের কম বেশি সব নেতা নেত্রী কোনো প্রয়োজনের সময়
দর্শকের বাড়তি সহানুভূতি পাওয়ার জন্য এই যে মোহাম্মদ সেলিম যখন উত্তর কলকাতায় দাঁড়িয়েছিলেন, তখন উত্তর কলকাতার বড়বাজারে একটা রাম মন্দিরে গিয়ে ওই ওই কি বলে ওটাকে আমাদের চরণামৃত খেয়ে টিকা লাগিয়েছিলেন। ওটা নাটুকেপনা নয়? যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে কমরেড, তুমি তখন হিন্দু এলাকায় গিয়ে তুমি চরণামৃত খাচ্ছ, সব লেখালেখি বেরিয়েছিল তো। ফলে কম বেশি সব নেতা, সব নেত্রী জনগণকে বাড়তি টাচ করার জন্য ক্ষণিকের জন্য হলেও কিন্তু নাটকেপনা করেন, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কোনোদিন কোনো তথ্যচিত্র হয় অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আইকন নির্মাণ করেছেন, তাতে কুণালদা তোমার একটা ইন্টারভিউ ছাড়া সেটা অসম্পূর্ণ থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সময় থাকতেন, তাহলে বকটুই, সন্দেশখালী, এসএসকেমে সরকারটা ফেলে দিতে পারতেন। এই যে বিরোধীরা, রাজ্য সরকার বহু ভালো কাজ করেছে, বহু, যে স্কিমগুলো হচ্ছে বহু বহু ভালো, কিন্তু কিছু খারাপ ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিরোধী দল, এখন আজকের দিনে বিরোধিতা, আমাদের সময় থেকে আমরা কিছু কাগজ ছিল, সেভাবে চ্যানেল আসেনি, পরবর্তীকালে চ্যানেল এলো। এখন ফোনের সঙ্গে ক্যামেরা, ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, পাড়ায় জল 1 ঘন্টা জমে থাকলে সেটা ছবিতে বেরিয়ে যাচ্ছে। বিরোধীদের উচিত একটা কর্মশালা করা, যে বিরোধিতা সরকারের করতে হয় কি করে, আর তার প্রধান বক্তা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরা তো বিরোধিতা করতেই শিখলো না আজ পর্যন্ত। বিরোধী রাজনীতি মানে শুধু সেজেগুজে বক্তৃতা নয়, বিরোধী রাজনীতি মানে শুধু বিবৃতি নয়, বিরোধী রাজনীতি মানে বাংলার গরিবতম মানুষ, শোষিততম মানুষের পাশে থেকে তাদের সংগঠিত করা, তাদের পাশের বাড়ির লোক, ঘরের মেয়ে। এই ইমেজটা নিয়ে মমতাদির সময় ফেসবুক ছিল না, টুইটার ছিল না, গণহত্যা, গণধর্ষণগুলোর সঙ্গে সঙ্গে সাংবাদিক পৌঁছতে পারতো না। যদি সেই যুগ থাকতো, 34 বছর বাম সরকার, আচ্ছা তুই ভাব, বিজন সেতুর উপর 17 জন 18 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারা হচ্ছে, 2 জন সন্ন্যাসিনী সহ। আজকের দিনে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে হত্যালীলা চললো। আজকের দিনে হলে সেই সরকারটা এক মুহূর্তে থাকতো, গণবিস্ফোরণ হয়ে যেত। সিপিএম ওইগুলো করেছিল, জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, থানা দিয়ে, লোকাল কমিটি দিয়ে চালাতো। তো ফলে তাদের আজকের যে নতুন প্রজন্ম, আমরা বলি নতুন প্রজন্ম সিপিএমের ভালো হয়, নজর রাখি নতুন প্রজন্ম, তারা তো নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতিটাই করতে শিখলো না। তারা তো গোটাটাই ফেসবুক, টুইটার, টিভি চ্যানেলের উপর দাঁড়িয়ে আছে। অনেকে বলেন মীনাক্ষী, তার মধ্যে নাকি কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান বিরোধী নেত্রী। চোখের ডাক্তার, কোনো ভালো, ওই বউবাজার অঞ্চলে অনেকগুলো পরপর চোখের ইয়ে আছে, ওই চোখের দোকান আছে, ওখানে ডাক্তারও থাকে, ভালো দেখিয়ে নিন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর তাতেও যদি চোখের ডাক্তার দেখাবার পর যদি ঠিক না হয়, তাহলে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, এনাদের সঙ্গে তফাৎটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মীনাক্ষীকে কি সত্যি এত অবজ্ঞা করা যাচ্ছে? যেরকম মানুষ ভিড় করছে, সোশ্যাল মিডিয়ায় ভিউ দেখছি। সোশ্যাল মিডিয়ায় যদি এত ভিউ হয়, ওরা ভোট পায় না কেন? সিপিএম এত ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম, ইনসাফ যাত্রা কমরেড, 42টা আসনে সিট দিতে পারে না সিপিএম, 42টা আসনের সিট দিতে পারে না বামফ্রন্ট। 2011-এ বামফ্রন্ট সরকার যাওয়ার পর একটা ইলেকশন বামফ্রন্ট একা লড়তে পারেনি। 16 সালেও কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছে। আজকে কংগ্রেসকে ডাকছে, নওশাদকে ডাকছে, নওশাদ এখন সিপিএমের অবসাদ। অনেকে বলে এখন নাকি তৃণমূলের হাতে আইএসএফটা পুরো আলাদা দল। যতক্ষণ ওদের হাতে ছিল, ওদের ব্রিগেডে বক্তা কমরেড মোহাম্মদ সেলিম, মনে রাখবেন, 2 ভাই, ওদিকে আব্বাস ভাই, এদিকে সেলিম ভাই, চণ্ডীতলার বক্তৃতা। তো যেই ওদের সঙ্গে তালে মিলছে না, সঙ্গে সঙ্গে তৃণমূল হয়ে গেল। নওশাদের সঙ্গে আমাদের, আইএসএফের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারা আমাদের কুৎসা করলে আমরা তার জবাব দেব। যতক্ষণ তাদের কাজে লাগাবার চেষ্টা করবে, খুব সুবিধা। আইএসএফকে সঙ্গে নাও,
মুসলিম ভোটটা কাটতে ব্যবহার করো। ওরা মুসলিম ভোট কাটার যন্ত্র হিসেবে ব্যবহার হতে না চেয়ে যদি স্বাধীন সংগঠন হিসেবে দাঁড়াতে চেয়ে থাকে, ওদের দোষ হয়ে গেল। কিভাবে ম্যানেজ করলেন কুণাল দা এই পুরো ব্যাপারটা? মানে একেবারে তো বিরোধী। আমাদের করতে হয়নি তো, যেভাবে বিকাশ ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলিকে ম্যানেজ করেছিলেন ওইভাবেই ম্যানেজ হয়েছে। বলছে আমি বিকাশ দার পায়ের নিচে বসে রাজনীতি শিখেছি। তাহলে যে বিজেপিতে চলে গেল, ওটা কি বিকাশ দা পাঠালেন নাকি? কিন্তু ভদ্রলোক তোমার খুব লেখার প্রশংসা করে। আমিও প্রশংসা করছি। ওনার সঙ্গে আমার কিসের সমস্যা? উনি যতক্ষণ বিচারপতির বেঞ্চে আছেন, বিচারপতির চেয়ারে আছেন, উনি ওনার বিচার করবেন, সেটা আমার দলের বিরুদ্ধেও যেতে পারে। কিন্তু উনি অবজারভেশন দেওয়ার নাম করে উনি যদি ইচ্ছাকৃতভাবে আমার দলকে অ্যাটাক করেন, আমার দলের নেতা নেত্রীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, রাজনৈতিক উইশ লিস্ট বের করে ফেলেন, আমি সেই কারণেই তখন তার বিরোধিতা করেছিলাম। এর বাইরে ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বরং আমি একদিন ওনার সঙ্গে আমার আড্ডা মেরেছি, আমার ভালোই লেগেছে আড্ডা। কিন্তু আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে মনে হয়, নস্যাৎ করে দিতে পারো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তোমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় বিচারপতি। তার কারণ তিনি যখন কলম দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে অসাংবিধানিক ভাষাতেই কথাটা বলছি টাইট দিচ্ছিলেন, তখন কুণাল ঘোষ বাড়িতে আনন্দে চিৎকার করে বলছিলেন আর্কিডেমিসের মতো চেঁচিয়ে ইউরেকা ইউরেকার বদলে দেখ কেমন লাগে। বাড়িতে নয়, আমি ওটা বলেছি, অফিসে বসে বলছিলাম। তা আমি তো মানুষ, যে লোকটা আমাকে জেলে পাঠিয়েছিল, তো সে মানে তার যদি একই গন্তব্যে যেতে হয়, তা আমি কি বলবো? আমি মানুষ নই। সেই যে অভিজিৎ গাঙ্গুলির উপরে একটু সফট করে একটু হয়নি, কারণ অভিজিৎ গাঙ্গুলি নির্দিষ্ট একটা রাজনৈতিক লাইনে করছেন, সেটা আজকে প্রমাণিত। অভিজিৎ গাঙ্গুলিকে প্রথম যদি কেউ সমালোচনা করে থাকে, কুণাল ঘোষ করেছিল। আদালতের বিচারপতিদের সমালোচনা করা যায় না, সেই রীতি ভেঙে আমি সমালোচনা করেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি রেজলাসে গিয়ে সিপিএমের উকিলরা বলেছিল আমার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্ট করতে। তো সুতরাং আমার মনে হয়েছে আমি ওনাকে সঠিকভাবে চিনেছিলাম। ওনার মধ্যে একটা রাজনৈতিক সত্তা আছে, উনি রাজনীতি করছেন, এবং আজ নইলে কাল উনি বিরোধী রাজনীতিতে নাম লেখাবেন। এটা আমি অনুধাবন করেছিলাম, আজকে প্রমাণিত, সেটা সঠিক করেছিলাম। তার সঙ্গে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 4টি আড্ডা মেরেছি, আমার ওনাকে আড্ডা মারতে বেশ ভালো লেগেছে। এবার উনিও বলেছেন ওনারও ভালো লেগেছে। সেটা আমি তো ভাবছি একটা বই লিখবো, রীতি ভাঙা নীতি বলা কুণাল। তার কারণ কতগুলো রীতি ভেঙেছে। আজকে তাপসবাবুর বাড়িতে বসে আছেন, সেই সময় চলে এলো শোকস। সে শোকস কেনই বা এলো, তার কি হলো কেউ জানি না। আবার হাসি মুখে আমরা পরের দিন সকালবেলা থেকে কুণাল ঘোষকে সমমহিমায় দেখলাম। এমন একজন সাংবাদিক যে সমস্ত চ্যানেলে মুখ দেখায়, মায়না পায় একটা সংবাদপত্র থেকে, এটাও রীতি ভাঙা। রাজনীতিতে লোকে বলে কেউ অভিষেকের পক্ষে, কেউ দিদির পক্ষে। কুণাল ঘোষ দুপক্ষই, বিদেশে দেখছি দিদির সঙ্গে, স্বদেশে দেখছি অভিষেকের সঙ্গে। এতগুলো রীতিনীতি ভাঙলে কি করে জীবনে? না, আমি খুব ট্রান্সপারেন্ট হতে চলি। তাই আমার যদি কোনো একটা অসৎ উদ্দেশ্য থাকে যে আমার এটা করতে হবে, তার জন্য এইভাবে চলতে হবে, অত মেপে চলতে গেলে তাহলে সেইভাবে চলা। আর আমি খোলামেলা চলি, তাতে 2-1টা ভুল স্টেপ হয়ে যায় না তা নয়, বা লোকে ভুল বোঝে না তা নয়, কিন্তু আমি চলি, সেটা আমার নেত্রী আমার নেতার কাছে ট্রান্সপারেন্ট থাকে, তাই আমার কোনো অসুবিধা হয় না। জানে মানে কুণাল ঘোষ কী টাইপের লোক বা ছেলে, কুণাল ঘোষ কী বলতে পারে, কুণাল ঘোষ কিসে ইরিটেটেড হয়, কেন বলে ফেলে, বললেও কতদূর বিষয়টা নিয়ে দলের বিরুদ্ধে যাবে, সেটা তারা একটা সম্যক ধারণা আছে, এবং তারা তৃণমূল পরিবারের একজন বলে আমাকে মনে করেন। তো সেই জন্য আমার অসুবিধা হয় না। আমি রাজনৈতিক প্রশ্নে যাব, তার আগে একটা ছোট্ট অন্য প্রশ্ন করব। স্বজন ঘোষের সঙ্গে বাঘ বিতণ্ডা এবং সামাজিক মাধ্যমে যুদ্ধ আমরা দেখে নিয়েছি। কোথাও কি মনে হয় প্রদীপ বাবুকে টানাটা একটু ভুল হয়ে গেছিল? না, আমার মনে হয় না, কারণ ওদের সঙ্গে আমার যা সম্পর্ক, পারিবারিক রীতিটা ভেঙেছিল, সেটা কিন্তু অশোভন। ওই বিজেপির জেলা সভাপতি ছিলেন শিবাজি সিংহ রায়, একটা বড়দিনের অনুষ্ঠান করেছিলেন। তো বড়দিনের অনুষ্ঠান করেছিলেন, আমাকে আমন্ত্রণ করেছিলেন বিজেপি প্রেসিডেন্ট। আমি কিন্তু ওটা মানি। আমি ফিরছিলাম, তো আমি দেখি ওর বড়দিনের অনুষ্ঠানটা হচ্ছে। আমি কাকুরগাছিতে পরেশ পালের অনুষ্ঠান থেকে ফিরছিলাম, রাত হয়ে গেছে, প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপর আমার ফেরার রাস্তা, মানে এই নয় আমায় গাড়ি ঘোরাতে হয়েছে। আমি ফিরছি, ওখানে মানিকতলা মেন রোড, দেখি শিবাজিদার ওখানে আলো ফালো জ্বলছে। আমি ঢুকলাম, হয়তো কুণাল এসে গেছে, দেখি সজলও রয়েছে।
সজল ওখানে ভালোবেসে বলে এই কুণালদা ফিশ ফ্রাই ভালোবাসে, কুণালদাকে ফিশ ফ্রাই আনাও। আমরা 3 জন খেলাম, গল্প করলাম, আরও 2-4 জন এলো, এসব হলো। পরের দিন সজলকে কে না কারা একদম গালাগালি দিল বিজেপির। সজল কুৎসিত ভাষায় আমি আক্রমণ করলো। এরপর যখন আমি ফোন করেছিলাম, সজল তুমি এগুলো বললে? বললো দাদা আমাকে তো বাঁচতে হবে, আপনি জানেন না আমায় কে কী বলেছে। এখন এই কে কী বলেছের উপর দাঁড়িয়ে যদি আমার তোর সব সম্পর্কগুলো নষ্ট হতে আরম্ভ করে, এই সম্পর্কের উপর ভরসা রাখাটা খুব অসুবিধাজনক হয়ে যায়। সেই কারণে আমি তারপর অ্যাটাক করেছি। কুণাল ঘোষ সম্পর্ককে ভরসা করে কুণাল ঘোষ সম্পর্কটা রাখতে চায়, কারণ আমরা সাংবাদিকতার সময় থেকে আমি অদ্ভুত লোকের স্নেহ পেয়েছি, অদ্ভুত লোকের। মানে সাংবাদিকতার স্বাভাবিক যে একটা পরিচয় বৃত্ত হয়, তার বাইরে গিয়ে যে আমি স্নেহ পেয়েছি। আমি একটা আদ্যন্ত সিপিএম বিরোধী ছাত্র পরিষদ করা ছেলে। সোমেন মিত্র আমাকে দিয়ে 1996 সালে কংগ্রেসের ভোটের ইলেকট্রনিক মিডিয়ার কাজকর্মগুলো করিয়েছিলেন। সেই খবর পেয়ে অনিল বিশ্বাস ডেকে পাঠিয়ে আমাকে দিয়ে করালেন, এবং সেই বাজারে আমার প্রডিউসারকে চেক কেটে সিপিএম আমার প্রোগ্রামে 96 সালে 40,000 টাকা দিয়েছিল। 40,000। তারপরেও লাল জামা ছাড়া আর কোনোভাবে লালের সঙ্গে সম্পর্ক নেই। লাল জামা পড়তে ভালোবাসো। সবাই জানে হাসিম আব্দুল হালিম আমার পিতৃতুল্য, আমাকে পুত্র স্নেহ করতেন। ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষরা, আরএসপির নিখিল দাসরা, সিপিএমের এরকম আরও একাধিক ব্যক্তি আছেন, ইভেন রবীন্দ্র সুজনদা, সবাই। আমি এখন বললে এটা মনে হবে যেন যে খুব আমি কিছুদিন আগেও সুজনদার ভোরবেলার একটা টুইটে বানান ভুল ছিল। আমি সুজনদাকে ফোন করে বললাম, ও সুজনদা আমাদের বিরুদ্ধে টুইট, বানানটা ঠিক করুন, খারাপ আছে। সুজনদা আবার কারেকশন করে বললো দেখ তো ঠিক হয়েছে কিনা। আমি এটা রাখায় বিশ্বাস করি, আমি রাখতে চাই। সুজনদা আমাকে সমালোচনা করুক, আমার দলকে রাজনীতি দিয়ে সমালোচনা করুক। সিপিএমকে আমাদের বন্ধু নাকি? আমরা কি সিপিএমকে রসগোল্লা খাওয়াবো? কিন্তু ব্যক্তিগত জায়গাগুলো যদি সব নষ্ট হতে থাকে, তাহলে তো এটা একটা বিষাক্ত পরিবেশে পরিণত হয়ে যায়। রসগোল্লা তো খাইয়েই দিয়েছে সিপিএমকে। যাই হোক, সাংবাদিক একটা তো বিরাট বলয় আছে। সব সাংবাদিক তোমাকে যে ভালোবাসে, তোমাকে যে ঈর্ষা করে না, এমনটা তো নয়। সাংবাদিকরা প্রতিদ্বন্দ্বী হিসেবে বা ক্ষতিকারক হিসেবে ভয়ঙ্কর না রাজনীতিবিদরা? মানে যেহেতু দুটো বলয়েতেই আমার মনে হয় যারা যে পেশাতেই আছে সেখানেই প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রত্যেককে একটা স্ট্রাগলের মধ্যে থাকতে হয়। ফলে এটার সঙ্গে সাংবাদিকতা, রাজনীতি এগুলো আলাদা করার কোনো জায়গা নেই। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতাটা দরকার। যারা পারফর্ম করে তাদের স্বীকৃতিটা কিন্তু সবসময় উচিত। এখন আমি পারফরমেন্সে পিছিয়ে গিয়ে আমি অন্য পথ দিয়ে নিতে যাব, রাজনীতির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রেও, বেসরকারি চাকরির ক্ষেত্রেও, মিডিয়ার ক্ষেত্রেও, যখন বিকল্প পথ চলে আসে যে আমি পারফরমেন্সে ওর সঙ্গে পাচ্ছি না তাই আমি এই করতে হবে, সেটা সমস্যা তৈরি করে দেয়। খুব দামি কথা। আমি এই নিয়ে আলোচনা করবো না, কিন্তু আমি নিজেও দেখেছি যে একটা ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে এক সাংবাদিককে বাঁচাতে কুণাল ঘোষ সে ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছিল। আমি নিজেও দেখেছি যে একটা ঘটনাতে। তা আমি সেই ঘটনার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই ফেলো ফিলিংটা বোধহয় কোথাও থাকে সাংবাদিকদের প্রতি। আমি চেষ্টা করি, আমি যারা পাস দেয়নি অতীতে, আমি প্রথমত আমি মনে করি আমি পারফর্ম করে উঠছি। আমি কৃতজ্ঞ সুহাস তালুকদারের কাছে, তিনি আমায় জায়গা দিয়েছেন। আমি কৃতজ্ঞ অশোক দাশগুপ্তর কাছে, তিনি আমার দ্রোণাচার্য। আমি কৃতজ্ঞ টুটু বোস ওনাদের কাছে, ওই বাড়ির কাছে, তারা আমাকে তাদের কাগজের দায়িত্ব দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আমি কৃতজ্ঞ আমাদের সুজিত চট্টোপাধ্যায় অডিও ভিজুয়াল কাজ প্রাইভেট করেছিলেন, ফ্রেঞ্চ কাট দাড়ি, আমি তার কাছে কৃতজ্ঞ। কারণ ক্যামেরায় তাপস রাহার সঙ্গে কুণাল ঘোষ, শিয়ালদা, প্রবাহ, এই পিটুসিটা বাংলা সাংবাদিকতায় দেওয়ার সুযোগ আমায় সুজিতদা করে দিয়েছিলেন। তো সুতরাং এই ধরনের কিছু জায়গা থেকে যায় ঋতু। এর বাইরে আমি প্রতিদ্বন্দ্বী, আমি সেই অর্থে আমার বন্ধু। তোরা এই যে ঋতব্রত ভট্টাচার্য তো এত চুটিয়ে রাজনীতি করেছে, এই সাংবাদিকতা করেছে, ইভেন একটা প্রশাসনিক সরকারি পদেও চলে গেছিল। কখনো তোর মনে হয়েছে আমি তোর প্রতি কোনো ঈর্ষা দেখিয়েছি? কোনোদিন কখনো মনে হয়েছে? আমার মনে হয়েছে আরো ভালো করে কাজ করুক। আমি এটুকু বিশ্বাস করি, ওপরওয়ালা আছেন, সময়ে শেষ কথা বলে, আর ওপরওয়ালা হচ্ছে সর্বশক্তিমান।
ফলে আমার কপালে যেটা লেখা আছে সেটা আমার জন্যেই লেখা আছে। আমি ওর কাছ থেকে যদি অন্যায়ভাবে ছিনিয়ে নিতে যাই, আমারটাও চলে যাবে, কিন্তু এ এক অদ্ভুত খেলা। তো সুতরাং আমি আমারটা করবো, আমি আরেকজনকে সম্মান দেবো। আমি আমার জুনিয়রকে যদি আমি পাওয়ারফুল করতে না পারি, আমি আরেকটু উপরে উঠতে পারবো না। আমার ঠিক নিচে যে আছে, আমি যদি তাদের সকলকে চেপে রাখি, রেখে একই জায়গায় বসে থাকি, ওখানে একটা গ্যাস তৈরি হবে, গ্যাস চেম্বার তৈরি হবে। সেটা যেদিন বাস্ট করবে না, আমার চেয়ার থাকবে না। খুব বাট আমি যদি তাদেরকে তুলতে আরম্ভ করি, আমি অটোমেটিক্যালি তারা আবার আমায় তুলে দেবে। এখন একজন সাংবাদিকের উপর অন্যায় অবিচার হচ্ছিল বলে আমার মনে হয়েছিল, আমি সেই জায়গাটা দাঁড়িয়েছি। আবার আরেকটা নাম না করেও বলছি, আরেকজন অত্যন্ত সিনিয়র সাংবাদিক, আমি ক্যামেরার সামনে বলছি, দেখানো না দেখানো তোদের ব্যাপার, নাম বলছি না, আমি কোনোদিন তার আন্ডারে কাজ করিনি, কোনোদিন না। কিন্তু তাকে কোনো না কোনো দরকারে আমার বাড়িতেও আসতে হয়েছে, তার চাকরির দরকারে। প্রবল প্রতাপশালী ছিলেন, এখনো ভাবেন। আমি যখন বন্দী হলাম, তখন তিনি হঠাৎ কারুর কাছে ভালো সাজতে আমার সম্পর্কে কুৎসিততম বিশেষণগুলো ব্যবহার করলেন। আমি তখন বন্দী, আমি এই লোকটার আন্ডারে কাজ করিনি, আমি এই লোকটার জীবনে উপকার করেছি, কিন্তু সেই লোকটা অন্য লোকের কাছে ভালো সাজতে আমাকে অ্যাটাক করছে। কিছুদিন আগে কোর্টে দেখা হয়েছিল, এক ঝাঁক লয়ার ছিল, তাকে বাঁ হাতে তুড়ি বাজিয়ে ডেকে বলেছি, বয়স আমার থেকে বড়, নইলে একটা শব্দ বিপ ঠাসিয়ে চড় মারতাম। এটাও কুণাল। কুণালদা, আপনি তো উপন্যাস লেখেন, প্রবন্ধ লেখেন, জেলে বসে অনেক সময় আপনি পেয়েছেন, সেই সময় লিখেছেন, আপনি কিছুক্ষণ আগেও বললেন। সেক্ষেত্রে এখন কিভাবে সময় পাচ্ছেন লেখার ক্ষেত্রে? সবসময় তো আপনাকে টিভিতে এখন একটু সমস্যা। আর আমি একটা ভগবানের আশীর্বাদে আমি অত্যন্ত দ্রুত লিখতে পারি, এবং আমি গোটা লেখাটাই ঘটনাচক্রে এই ফোনে লিখি। আমি ধারাবাহিক উপন্যাস, পুজোবার্ষিকীর উপন্যাসও ফোনে লিখি। ভগবানের আশীর্বাদে আমি এখান থেকে যেখানে যাব, গাড়িতে 10 মিনিট সময় পেলেও কিন্তু আমি এক কিস্তি লেখা এগিয়ে নেব। তো ফলে লেখা ছাড়া আমি থাকতে পারি না। আমি উপন্যাস লেখা একটু সময় কম হচ্ছে। রবিবার আমার একটা কলাম প্রতিদিনে ছিল, আমি এই ভোটের জন্য কয়েকদিন পাঠকদের কাছ থেকে ছুটি নিয়েছি, লেখাটার প্রতি অবিচার হবে বলে। না হলে সকালের দিকটা, এই যে আমাকে এখান থেকেও, আজকেও আমাকে এখানকারই একজন আমার পুরনো সহকর্মী এখন এখানে আছেন, তিনি বলেছেন আমি ফোন ধরছি না ফোন ইনের জন্য। এখন সকালের দিকটা আমি ইদানিং কোনো চ্যানেলে আপনি চট করে আমাকে পাবেন না, সকালের 2-2.5-3 ঘন্টাটা না। কারণ কি, একটা যদি ঘটনা ঘটে, আমি যদি একটি চ্যানেলকে ফোন ইন দেওয়ার জন্য করি, তাহলে আমার নৈতিক দায়িত্ব পড়ে আরও 4টে ফোন আসবে এবং আমাকে সেটা দেওয়া উচিত। আমি একজনকে দিলাম, আরেকজনকে দিলাম না, হয় না। ফলে অনেকটা সময় চলে যায়। ফলে ইদানিং আমি সকালটা একটু নিজের লেখালেখির জন্য রেখেছি। ফলে ওই কলামটা থেকেও একটু ছুটি নিয়েছি ইত্যাদি। এই ভোট পর্বটা মিটলেই আমি পুজোবার্ষিকীর উপন্যাস আর সাপ্তাহিক কলাম আবার ফিরে আসবো। ডিজিটালে আমার একটা উপন্যাস কুসুমডিয়ার কাব্য, সাপ্তাহিক উপন্যাস, সেটা সবে শেষ হলো, পয়লা বৈশাখে বই হিসেবে আসছে। কুণাল ঘোষ নাকি খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন। খাইয়ে আপনাকে দিয়ে কেউ কি কোনো কাজ হাসিল করেছেন? সেটি পারবে না, খাইয়ে কাজ হাসিল করতে পারবে না, কিন্তু খেতে এবং খাওয়াতে আমি অত্যন্ত ভালোবাসি। মদের আসরে কুণাল ঘোষকে ডাকলে আগে থেকে বাদবাকিগুলো সাজিয়ে রাখতে হবে, কারণ কুণাল ঘোষই অর্ধেক খেয়ে বেরিয়ে চলে যাবে, একদম চাট পাওয়া যাবে, একদম অন্য কিছু পাওয়া যাবে না, আমি বাকি সাফ করে দেবো। তো এখন কিন্তু আস্তে আস্তে বয়সও হচ্ছে এবং নানা শারীরিক কারণে খাওয়া দাওয়ার যেসবগুলো ছিল সেগুলো এখন আস্তে আস্তে খানিকটা কমিয়ে দেয়া। কুণালদা, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ফরিয়াপুরে আমাদের ছোটবেলায় হেকমি বলে একটা পুতুল পাওয়া যেত, তাকে ঘুষি মারলে হাওয়া ভরা থাকতো, আবার চলে আসতো, আর নিচে বালি থাকতো। এই হিটমি নিয়ে আমার অনেক সময় মনে হচ্ছে কুণাল ঘোষের একটা যদি হিটমি তৈরি করা যেত, প্রচুর বিক্রি হতো। এ বিষয়ে আমাদের যিনি সোশ্যাল মিডিয়া দেখেন, সুমন্ত্রর প্রশ্ন আছে। সোশ্যাল মাধ্যম সব কিছুতে আপনি অ্যাক্টিভ। এবার কোনো প্রশ্ন কিছু লিখলেন, তাতে নেগেটিভ কমেন্টটা তো প্রচুর পরিমাণে আসে। এখনও কিছু একটা পোস্ট করেছে, সেখানেও পুরোনো দিনের ছবি আছে, সব কিছু আছে। তো পপুলারিটির জন্য কি এটা না, মানে আমার বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটিটাই কি বেশি করে আপনাকে আরও বেশি লেখার জায়গাটাকে তুলে ধরে? অ্যাকচুয়ালি মানুষের সাইকোলজি, একটা হচ্ছে লাইকের সংখ্যাটা সবসময়ই বেড়ে যায়, নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্ট বা লাইকের সংখ্যাটা বেড়ে যায়।
কিছু শেয়ারও হয়ে যায়। শেয়ার তারাই করেন যারা পুরো সমর্থন করছেন। আবার কিছু কমেন্ট থাকে। আমার ফেসবুকে কট্টর বামপন্থী, কট্টর বিজেপি, কট্টর তৃণমূল বিরোধী এরকম বেশ কিছু আছেন। আমার এখানে একটা অন্য থিওরি আছে। আমার হচ্ছে আমি চাই তারা থাকুন, এবং কিছু লোক অশোভন কথা বলেন, সবার ক্ষেত্রেই হয়। সোশ্যাল মিডিয়া মানে একটা বারোয়ারি ব্যাপার। কিন্তু আমার এইটা আমায় লক্ষ্য রাখতে হবে যে তুমি আমার প্রশংসা করতে পারো, তুমি আমায় গালি দিতে পারো, কিন্তু তুমি আমাকে ইগনোর যেদিন করবে সেদিন কিন্তু আমি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবো। ফলে ইউ ক্যান লাভ মি, ইউ ক্যান সাপোর্ট মি, ইউ ক্যান হেট মি, ইউ ক্যান অপোজ মি, বাট প্লিজ ডোন্ট ইগনোর মি। আপনি তো একটা দীর্ঘ সময় আপনাকে লেখালেখির জন্য ব্যয় করতে হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনাটাও জারি রাখতে হয়। আপনার আবেগের জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন লাগে? তার কবিতা, তার লেখনী কেমন? দেখুন, একটা কথা হচ্ছে, অনেকে এসব নিয়ে নানা রকম বিতর্ক করেন, কিন্তু আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দীর্ঘদিন ধরে দেখছি, এই যে একটা মানে লাগাতার মানুষের সঙ্গে থাকা, সকাল থেকে রাত একটা অদ্ভুত জীবন, মার খাওয়া, ছুটে যাওয়া, তার মধ্যে উনি যে আঁকেন, লেখেন, এই মনটা রাখাটাই প্রথমে উনি 100-র মধ্যে 50টা ওর মধ্যে পাওয়া যাওয়া উচিত। এই চর্চাটা, এই যে চর্চাটা, একটা লিখতে হবে, একটা হবে। ওনার বেশ কিছু কবিতা অত্যন্ত উৎকৃষ্ট মানের। কিছু ক্ষেত্রে যেগুলো ছোটদের বলে বলা হয়, কিছু লোক কিছু সমালোচনা করেন, অর্থাৎ আপাত দৃষ্টিতে যেন কোনো মানে খুঁজে পাওয়া যায়। আচ্ছা বলুন তো, আমরা ছোটবেলায় পড়েছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। ওইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় লিখতেন, হাট্টিমা টিম টিম তারা কারা, তাদের সিং, এগুলো কবিতা, এগুলো হতো। অথচ ওইটাই হচ্ছে আমাদের বাল্যকালের একটা পপুলার কবিতা। তো ফলে আজকে সমালোচনা করার আগে ছোটরা কিভাবে নিচ্ছে, যাদের জন্য উনি লিখছিলেন তারা কিভাবে নিচ্ছে, এই সব মিলিয়ে বিষয়টা, এবং কিছু প্রবন্ধ, ওনার কিছু লেখা, এবং একদম গোড়ার দিকে কিছু অনুলিখন থাকতো, কিন্তু অধিকাংশই তারপর থেকে কিন্তু উনি নিজে লিখতে শুরু করে দেন। হ্যাঁ, ফলে আমার মনে হয় কিন্তু যে এটা অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক, এবং যতদিন ওনার মনে এটা থাকে যে একটা প্রকৃতির কিছু দেখে এলে সঙ্গে সঙ্গে তাকে একটা মনে হয় যেন কিছু আঁকি বা কিছু লিখি, বা কোনো একটা বড় ঘটনা ঘটে গেলে মনে হয় যেন একটা কবিতা লিখি, একটুটাকে এনকারেজ করা উচিত। না, ইদানিং আমরা দেখছি আপনি নিজেকে তৃণমূলের সৈনিক হিসেবে বেশি পরিচয় দিচ্ছেন, রাজনৈতিক পরিচয়। এক্স হ্যান্ডেলও আপনার রাজনৈতিক পরিচয় তৃণমূলের সৈনিক হিসেবে দিয়েছেন। তো এখান থেকেই আমার প্রশ্ন, আপনাকে বিগত কয়েক মাস পূর্ব মেদিনীপুরে সংগঠন করতে পাঠানো হয়েছিল। সায়ন্তিকা, যেমন আপনি বললেন যে বাঁকুড়ায় তিনি সংগঠন করেছেন বেশ 3 বছর, প্রায় 2021-এর পর থেকে, কিন্তু তারপর আপনাকে দেখছি কলকাতাতেই এই ভোটের মুখে সায়ন্তিকাকেও বরানগর প্রার্থী করে দেওয়া হলো। এই যে ব্যাপারটা, সংগঠন যেখানে করা হচ্ছে এবং ভোটের মুখে অন্য জায়গায় আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাজ করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এতে কি দলে কোনো প্রভাব পড়বে ভোটের মুখে? না, এগুলো সব সাংগঠনিক স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। এটা সাংগঠনিক, যদি তাদেরকে সেখানেই ব্যবহার করা হতো তাহলে কি ফল আরো ভালো? দেখতে পাচ্ছেন কি করে যে সেখানে ব্যবহার করা হচ্ছে না। এখন আমাকে হয়তো কলকাতায় থাকতে হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে, কিন্তু পূর্ব মেদিনীপুর, যেখানে আমাকে একটু বেশি সময় দিতে বলা হয়েছিল, তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ রয়েছে। আবার সেখানে এখন স্টেশন করে দেওয়া হয়েছে একজন অবজারভারকে, তাকে শুধু ওই জায়গাটাতে স্টেশন করা হয়েছে। আবার ওইখানটায় যদি আমি স্টেশন হয়ে থাকতাম, তাহলে আবার আমার এখানকার অ্যাসাইনমেন্টগুলো বা স্টার ক্যাম্পেনার লিস্টে আমার নাম রয়েছে, আমাকে আরও একাধিক জায়গায় ছুটতে হবে। ফলে আমার কাছে যে ইনফরমেশানগুলো আসছিল আমি আরেকজনকে শেয়ার করে দিচ্ছি। ওখানকার কারুর কোনো সমস্যা হলে, বা কেউ হয়তো বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে চাইছেন, তারা যোগাযোগ করছেন, আমি কলকাতায় বসে সেটা মনিটর করছি। এটা গোটাটাই একটা স্ট্র্যাটেজিক, এরকম কোনো ব্যাপার নেই যে একে ওখানে কেন, ওকে সেখানে কেন, এরকম কোনো ব্যাপার নেই। আপনি কিছুদিন আগে একটা সেলফ অ্যাসেসমেন্ট দিয়েছিলেন রাজ্যের, এই আড্ডা হচ্ছে তার মাঝেই রাজনৈতিকভাবে এই 42টা আসনে আপনার একবার অ্যাসেসমেন্ট আর একবার জানতে চাইব। 30 থেকে 35 তৃণমূল পাবে, আমরা চেষ্টা করব আরও 1-2 বাড়াতে। আমরা এই অ্যাসেসমেন্টের উপর এখনও আজ এই মুহূর্তেও এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। বাকি বিরোধী, বাকি কারা কী পাবে, আমরা যেমন চেষ্টা করে নিচ্ছি যে বুথ পিছু
আমরা যেন এই যে অ্যাজ এ হোল 42, 30, 35 এর পাশাপাশি আমরা বুথ ভিত্তিক প্রত্যেকটা বুথে 50 থেকে 51% ভোট মিনিমাম আমরা টার্গেট করছি। অর্থাৎ সেই বুথকে বলা হচ্ছে তোমার এলাকায় যতগুলো পরিবার রয়েছে তাদের কাছে যাও, তারা সরকারের সব উপকার পেয়েছেন কিনা, উন্নয়নের মধ্যে পুরোদস্তুর আছেন কিনা, ভুল ত্রুটি থাকলে স্বীকার করে নিয়ে তাদের সঙ্গে কথা বলে নেওয়া। তাহলে বুথ পিছু যদি আমরা 50 থেকে 51% ভোট মিনিমাম, সেটা 70, 80, 90ও যেতে পারে, কিন্তু আমরা যদি 50 থেকে 51টা মিনিমাম এনশিওর করে নিই, তাহলেই তো আর বাকি কে এটা আমাদের কিছু আসছে না। কারণ গণতন্ত্রে 51 জিতবে, 49 হারবে। ফলে একদম সোজা কথা, ফলে আমরা একদম বুথ ভিত্তিক মিনিমাম 50 থেকে 51% টার্গেট করে, এবং আমরা পরিষ্কার বলে দিচ্ছি 100% যদি পরিবার উন্নয়ন পেয়ে থাকেন তাহলে ভোটের পার্সেন্টেজও বুথ পিছু 90 থেকে 100-র কাছাকাছি চলেই যাওয়া উচিত। নিশ্চয়ই রাজনৈতিক বাধ্যবাধকতা বা রাজনৈতিক কিছু অবস্থানগত কারণে বিরোধীরা কেউ কিছু ভোট পেতেই পারেন, কিন্তু উন্নয়নের পরিপ্রেক্ষিতে আমরা মানুষকে বোঝাবো আপনি যদি এইগুলো পান। আমার কালকে খুব হাসি পেল, আমি নাম করছি না, কোনো একটা সভায় সিপিএমের এক বক্তা বলছিলেন লক্ষ্মীর ভাণ্ডার এটা দেয়া ঠিক হচ্ছে না, গ্রামের মেয়েরা বিউটি পার্লারে চলে যাচ্ছে। মানে এটা যে কোনো যুক্তি হতে পারে, মানে এটা যে কোনো যুক্তি, মানে আমি তো অনুরোধ করব সিপিএমকে এটা একটু মাইকে বলতে, গ্রামে গিয়ে বলতে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া উচিত নয়, গ্রামের মেয়েরা বিউটি পার্লারে চলে যাচ্ছে। ট্যাব দেওয়া উচিত না ছাত্রদের, ট্যাবের টাকা দেওয়া উচিত নয়, তারা ট্যাব কিনছে না। আর কন্যাশ্রী, মেয়েদের পকেট মানি, মেয়েরা বিপথে যাচ্ছে, এইটাই হচ্ছে তাদের বক্তব্য। তো এইটা যদি তারা একটু জোরে বলেন তো আমাদের তো মঙ্গল হয়, উপকার হয়, মানুষ বুঝবেন। এইটাই আমরা ঘুরিয়ে মানুষের কাছে নিয়ে যেতে চাইছি, যে রাস্তা, আলো, জল, বিদ্যুৎ এই সব পাশাপাশি প্রত্যেকটা স্কিমের উন্নয়ন যেভাবে গেছে আপনারা সেই দলটাকেই তো শক্তিশালী করবেন। কুণালদা, এই কথাটা কোন দল বলেছেন আমি ঠিক শুনতে পাইনি। ইসলামিক স্টেটের কেউ? না, সিপিএমের কেউ আছে, আমি শুনতে পাইনি এটা। আমি কুণালদা এবার যে প্রশ্নটা করব খুব দ্রুত, সময় কম, কিছু না ভেবে প্রশ্ন করছি, না ভেবে উত্তর দেবেন। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে এখনো পর্যন্ত কাকে মনে হয়েছে আপনার? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনপ্রিয়তা বিধান রায় নিশ্চিতভাবে একজন মানে একজন তারকা নক্ষত্র। ঘটনাচক্রে আমার পিতা ঠাকুর তার হাউস স্টাফ ছিলেন, হ্যাঁ, ছাত্র ছিলেন। তো বিধান রায় একটা অন্য উচ্চতার, কিন্তু জনপ্রিয়তা এবং লাগাতার সেই জনপ্রিয়তা ধরে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়। সৎ মুখ্যমন্ত্রী কাকে বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য? এই সততার কোনো ব্যাখ্যা হয় না। সৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই। বুদ্ধদেব বাবুকেও আমি নিশ্চিতভাবে সৎ বলবো। আবার যদি মনে হয় তাহলে কিছু প্রশ্ন উঠতে পারে, আজকে উনি অসুস্থ, সেক্ষেত্রে আমি ওনার মেয়ের সংস্থায় কাদের বিজ্ঞাপন, তাকে কোথায় চাকরি, সেগুলোও যদি নীতির প্রশ্ন ওঠে তাহলে কিন্তু আমি চাই না সেই ধরনের। তবে আমি এইটুকু বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বা প্রশাসক হিসেবে ব্যর্থ, কিন্তু সাংবাদিক কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞ এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে বারবার প্রণাম জানায়। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. কুণালদা, মুখপাত্র হিসেবে অনেক কথা বলতে হয়, অনেক মানুষের সঙ্গেও কথা বলতে হয়, কিন্তু আমি একটু আগেও দেখছিলাম যখন কথা, সত্যি কথাটা, হৃদয়ের কথাটা বলতে পারো না, একটু হোঁচট খাও না? মুখপাত্র মানে কি? সব দলেরই যারা মুখপাত্র, আমি তৃণমূল বলে বলছি না, মুখপাত্রদের কাজ হচ্ছে জনসমক্ষে পার্টির লাইনটাকে এস্টাবলিশ করা। অর্থাৎ মুখপাত্র পার্টি ভালো করলেও বা পার্টি কোনো খারাপ করলেও সেটাকে ভালো বা তার পক্ষের পয়েন্টগুলো জনসমক্ষে মার্কেটিং করাটাই মুখপাত্রের কাজ। সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এসইউসি হোক, প্রত্যেকের। ফলে এই প্রশ্নটা মুখপাত্র বা দলের তরফে যিনি বলছেন তার কাজই তো দলের তরফে যুক্তিটা এস্টাবলিশ করা। আমার শেষ প্রশ্ন, কুণালদা,
কাঁথি না মানিকতলা, কোন বিধানসভা নির্বাচন ক্ষেত্রটা কুণাল ঘোষের যদি দুটো অপশান দেওয়া হয় কোনটা নেবে? আমি এ ধরনের কোনো অপশানেই কোনোভাবে যাব না। আমি থাকি মধ্য কলকাতায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে। মানিকতলায় বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, তার স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আমি খুব শ্রদ্ধা করি, তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে আমি পছন্দ করি, ছোটবেলা থেকে দেখছি, ভালোবাসি। ফলে মানিকতলা কেন্দ্রে শ্রীমতী সুপ্তি পাণ্ডে অথবা শ্রেয়া পাণ্ডে তারা খুব ভালো করে মানুষের পাশে থাকুন, সেটা যেমন চাই। আবার কাঁথিতে কাঁথির কোনো মানুষ, কাঁথি মানে কাঁথি বিধানসভা কেন্দ্রের যদি ওইভাবে হয় না, কাঁথি ভাগ আছে, আবার উত্তর কাঁথি দক্ষিণ কাঁথির ব্যাপার আছে, সেখানকার নেতৃত্ব খুব ভালোভাবে মানুষের পাশে থাকুক, আমি সেই শুভকামনা জানাবো। কুণালদা, আমার অনেক দিনের ইচ্ছে তোমার সেই পড়ার টেবিলের ড্রয়ারগুলো খুলে খুলে বার করে এই ফর্দটা বার করা, যে ফর্দতে যাদের নাম লেখা আছে, যাদের দেখে নেবে ঠিক করেছো, তার মধ্যে তো 3টে নাম কাটা হয়ে গেছে। বেশি বেশি? এই খবরটা আমি রাখিনি। আর কটা নাম বাকি আছে? 3-4। ববি হাকিম না শোভনধা? ববি অত্যন্ত প্রিয়। না, আমি প্রিয় অপ্রিয় প্রশ্নই করিনি। আমার বক্তব্য হচ্ছে মেয়র হিসেবে কাকে মনে হয়েছে যে জবরদস্ত মেয়র বাবুকে ছাড়া? মেয়র হিসেবে 1 নম্বরে সুব্রত দা, ওর কাছাকাছি কেউ নেই। তারপরে শোভন দা নিশ্চিতভাবে মেয়র হিসাবে। তারপর কতদিনের বৈরিতার সম্পর্ক মুকুল রায়, শুভেন্দু অধিকারী, পরবর্তীকালে ববি হাকিম? মুকুল রায় একটা বিস্মাল, মুকুল রায় একটা বেসিক্যালি বিস্মাল, পুরোটাই পরজীবী শ্রেণীর। মুকুলের ক্যাপাসিটি কি? গলা স্বর শুনেছ, বক্তৃতা দিতে পারে না। ওর যতক্ষণ না লোককে অপ্রিয় করছে ততক্ষণও নিজের জায়গা থাকবে না। আমি মুকুল অসুস্থতার সুস্থতা কামনা করি, সেটা আলাদা কথা। কিন্তু শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বাড়াবাড়ি রকম বন্ধুত্ব কোনো দিন ছিল না, ব্যক্তিগত শত্রুতা নেই। শুভেন্দু চলে গেছে দল থেকে। শুভেন্দু অধিকারী আমার নেত্রী, আমার নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে, আমিও কুৎসিত ভাষায় আক্রমণ করি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ববি হাকিম? ববিদাকে আমি বহুদিন আগে থেকে চিনি। আমার মমতাদি আলাপ করে দিয়েছিলেন 96 সালে, যখন দূরদর্শনের প্রবাহ করছি, যে একটি মুসলমান ছেলে কিন্তু খুব ভালো কালী পুজো করছে, কুণাল, তোমার প্রোগ্রামে ওর একটু পাবলিসিটি দাও। ফলে সেই প্রথম আমি চেতলায় ববিদার কাছে যাই, সেখান থেকে ববিদার সঙ্গে আমার আলাপ। এবং আমি আত্মহত্যার চেষ্টা করার পরের দিন ভোরবেলাও আমি শুনেছি ববি হাকিম খবর নিতে গেছিলেন, এবং আমি যে নাটক করিনি সেগুলো ববিদাই ভালোভাবে বুঝিয়ে বলেছিলেন। ববিদা ভালো থাকুক। সম্পর্কটা খারাপ হলো কখন? খারাপ হয়নি তো, এখন ববিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। অনেকে বলেন কুণাল ঘোষ বুকে পাথর চেপে তার নিজের যে শত্রুরা ছিল তাদের ফর্দটা এখন ড্রয়ারে 3 নম্বর ড্রয়ারে রেখেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রুদের তিনি 1 নম্বর ড্রয়ারে রেখেছেন। না না, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। সবারই সঙ্গেই ভালো সম্পর্ক, ভালো খারাপ সবই একটা ফেজ যায়। খুব বিলো দ্য বেল্ট যারা খুব ক্ষতি করার চেষ্টা করেছিল সেগুলো সবসময় মনে রাখতে হয়, সেগুলো ভুলে যেতে নেই। আমি যেমন রাত্রে, এখনও, গতকালও, সারাদিনে যাই করি, রাত্রে শোয়ার আগে হয়তো একটু লিখলাম, হয়তো একটু ফেসবুক, হয়তো হোয়াটসঅ্যাপে একটু নজর ঘোরানো, কিন্তু আমি ঘুমোবার আগে নিয়ম করে আমার গ্রেফতারির সময় আমার সঙ্গে কি কি হয়েছে ইউটিউবে সেই ভিডিওগুলো একবার দেখে তারপর আমি কিন্তু ঘুমাই। মানে এটা মোটিভেট করে তোমায়? মোটিভেট করে আমাকে, মোটিভেট করে যে কিভাবে বেঁচে থাকতে হবে, কোন দিন পার হয়ে এসছি, ওই দিন যদি পার হই তাহলে জীবনে যে কোনো পাহাড় পর্বত পেরোতে পারবো, এবং কারা করেছিল আমি যেন ভুলে না যাই। তবে সবাইকে তো 3বার সুযোগ দেওয়া হয়। 3বার। এবার কিন্তু আপলোড করার আগে ইউটিউবে আমরা সবাই চেক করে নেব, 3টের বেশি হলে কেটে দেবো, তাহলে আমার ইউটিউবে থাকবে না। সমালোচনা মানে কিন্তু শত্রুতা নয়, সমালোচনা তো হবে, বিরোধিতা তো হবে, নইলে কি করে হবে? আমি বলছি বিরোধিতা আর ক্ষতি করার জন্য ছবল মারা, এই দুটোর কিন্তু তফাৎ আছে। অবশ্যই। ছবল বললে আমার একজনের নাম মনে পড়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না, তাকে নিয়ে অনুষ্ঠান করব। সে কিন্তু তোমায় বলেছিল এশিয়ার সর্বশ্রেষ্ঠ সাংবাদিক, তারপর যে ছবল তিনি খেলেন গোপ্রো থেকে কেউটে, তাকে যা শুনতে হলো, মিঠুনদার জন্য কষ্ট হয় না? মিঠুনদাকে আমি মিস করি।
মিঠুনদার সঙ্গে আমার একটা অত্যন্ত ভালো সম্পর্ক। আমার যখন দুর্দিন মিঠুনদা ছিল, আবার মিঠুনদার যখন বাজার এতটা ভালো নয়, তখন ভাই হিসেবে কুণাল ঘোষ ইভেন 2011-এ মমতাদির সঙ্গে যখন পুরো দূরত্ব নন্দীগ্রাম ইস্যুতে সিপিএমের সঙ্গে হেঁটে ফেলেছে, তখন আইটিসি থেকে নিয়ে গিয়ে রাইটার্সের 2.5 ঘন্টা মিটিং মমতাদি আর মিঠুনদার, তৃতীয় ব্যক্তিটি কিন্তু ঘরে একমাত্র কুণাল ঘোষই ছিল। সেই ভাষাগুলো তো আর আমি কোনোদিন লিখছি না, কি হয়েছিল বা বলছিল না। মিঠুনদার সঙ্গে আমার অদ্ভুত সব সম্পর্ক আছে, অদ্ভুত। কিন্তু এই রাজনীতিতে দলবদলের পর এই যে একটা দূরত্ব বা পরস্পরকে আক্রমণ করা, এই জায়গাটা আমি খুব আমার এইগুলো যে তিল করে তৈরি করা সব সম্পর্কগুলো, এবং মিঠুনদা তো মিঠুনদার জায়গায় মিঠুন চক্রবর্তী, এটা নিয়ে মিঠুনদা রাজনীতিবিদ হিসেবে চূড়ান্ত ফেলিওর, এইসব নিয়ে কোনো আলোচনা নেই। বাট আমি মানুষ মিঠুনদাকে দেখেছি খানিকটা, আর অভিনেতা মিঠুনদার তো কোনো জবাবই নেই। তো সুতরাং ওই যে সম্পর্কগুলো মিস করে প্রণববাবুর সভা থেকে ফিরছি, আরে মিঠুনদাকে কোনো সরকার সম্মান দেয়নি, কি করি? প্রণববাবু ডিফেন্স মিনিস্টার, প্রণববাবুকে গিয়ে বললাম, প্রণববাবু মিঠুনদাকে পদ্মশ্রী পাইয়ে দিতে হবে। প্রথমবাবু বলছে, আমি তো সেরকম মিঠুনের ছবি দেখিনি। আলাদা মিঠুনের ছবি, মিঠুনদার সব ছবি ভালো, আমি আপনাকে নোট করে দিচ্ছি। আর মানুষ মিঠুন, থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই করা মিঠুন, এই সবগুলো দিয়েছি, আপনি লিখুন। তো প্রণববাবু চিঠি লিখলেন হোম মিনিস্টার শিবরাজ পাটিলকে, এবং শিবরাজ পাটিল প্রণববাবু জানালেন, কপি পাঠালেন মিঠুনদাকে। মিঠুনদা সেটাই খুব সম্মান দিয়ে রেখেছে। এরপরে একদিন প্রণববাবু এসে বললেন, শোন, শিবরাজ বলল ওটা এবার দেওয়া যাচ্ছে না। আমি কেন? বললেন, একটা সিনেমা এসছে ম্যায় হু না, ওতে শাহরুখ আছে। প্রিয়াঙ্কা গেছিল শাহরুখের সঙ্গে সিনেমা দেখতে, প্রিয়াঙ্কা রিকোয়েস্ট করেছে শিবরাজকে শাহরুখকে পদ্মশ্রী দিতে হবে। তো আমি মিঠুনদাকে আগে বলে দিয়েছিলাম, ওই প্রিয়াঙ্কা গান্ধীর রিকোয়েস্ট, শাহরুখ পদ্মশ্রী পাবে, আপনারটা কিন্তু কেটে যাচ্ছে। বাট মিঠুনদা মনে রেখেছিল। 2009-তে যখন প্রণববাবু রিকোয়েস্ট পাঠালেন জঙ্গিপুরে 2টো বেল্টে মিঠুনদাকে মিটিং করে দিতে, মিঠুনদা দিল্লিতে গিয়ে ওনাকে ধন্যবাদ জানালো, প্লাস বললো যাই। মিটিং করে রাত্রে ফিরছি, ঋতু ঢুলছে, মিঠুনদা সামনে গাড়িতে পড়ে যাচ্ছে, আমিও ঢুলছি, এপাশ থেকে মিঠুনদাকে ধরে কৃষ্ণনগরের কাছাকাছি এসে বললো, আর পাচ্ছি না কুণাল, ঘুমোবার ব্যবস্থা কর। তো ওখানকার একটা হোটেলে তার ম্যানেজারকে ফোন করে একটা ঘর খুলিয়ে কুল রাত্রেবেলা দুজনে ঢুকে একটা ঘরে আমি আর মিঠুনদা বিছানায় ঘুমিয়ে পড়লাম, আর একটা ঘর পুলিশদের জন্য বা বাকি স্টাফদের জন্য খুলে দেওয়া হলো। পরের দিন সকালে উঠে দুজনের স্বস্তি হলো, ব্রেকফাস্ট করে ফিরেছি। আমার মা অসুস্থ হয়েছেন, মিঠুনদা দেখতে চলে গেছে নার্সিংহোমে। আমার বাড়িতে সিন্নি হয়েছে, মিঠুনদা বসে আছে। আবার মিঠুনদার ক্ষেত্রেও সুভাষদা মিঠুনদাকে ভুল বুঝেছেন। পার্থ সেনগুপ্ত, স্বাক্ষর সেনগুপ্তর বাবা পার্থ সেনগুপ্তকে নিয়ে আমি সকালে গিয়ে সুভাষদাকে বোঝাতে গেছি যে মিঠুনদার উপর রেগে থাকবেন না। ফলে এইসব দিনগুলোর পর আজকের এই রাজনৈতিক অবস্থানগত দূরত্ব, এটা তো দাদা ভাইয়ের হওয়ার কথা ছিল না, মিস করি। অবশ্যই। আমার শেষ প্রশ্ন, অনেকে অনেক কিছু বলে কুণাল ঘোষের নামে, কিন্তু যদিও সেটা কোনো অন্যায় নয়, এখন পরকীয়া বা কোনো মহিলার সঙ্গে কুণাল ঘোষের নাম কখনোই জড়ায়নি। কিন্তু ইদানিংকালে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিট না দিয়ে ওখানে মহিলা কাকে চাইছেন? কে সে নায়িকা যিনি কুণাল ঘোষকে এত আলোড়িত করলেন? প্রথম কথা আমি বলি, পরকীয়া, অমুকিয়া, তমুকিয়া, আমি এসব জানি না। যদি ভালো লাগা বা ভালোবাসা বলে কোনো সম্পর্ক হয়, আমি সেরকম কোনো সম্পর্কে আছি, এর বাইরে কোনো কথা বলবো না। আর উত্তর কলকাতা নিয়ে যেটা, সেটা রাজনীতি, নেত্রী, বড়দের নেত্রীদের ব্যাপার, তার সঙ্গে মহিলা প্রীতির কোনো সম্পর্ক নেই। মহিলা প্রার্থী, মহিলাদের আরও বেশি করে সিট দেয়া, মহিলাদের আরও বেশি করে রাজনৈতিক ক্ষমতা দেয়া, এগুলোর আমি পক্ষে। বাহ, অসংখ্য ধন্যবাদ কুণালদা। অনেক কিছু বলেছি, কখনো কখনো এমন প্রশ্ন করেছি 3টের বোধহয় বেশি হয়েই গিয়েছে, ইউটিউবে লোড হওয়া না অব্দি স্বস্তি নেই। কিন্তু আজকে আমরা বিভিন্ন রূপে পেলাম R+ নিউজের এই নিউজ রুমটা। আমি এখানে আসার অনেক দিন আগে থেকেই রয়েছে, দীর্ঘদিনের নিউজ রুম, একটা বাঙালি 8 পৌড়ে নিউজের ছাপ আছে। আজকে তোমার উজ্জ্বল উপস্থিতি আরও বেশি এই নিউজ রুমের গুরুত্বকে বাড়ালো। এখন দর্শকরাই বলবেন কেমন লাগলো তাদের এই অনুষ্ঠান।